পারমুটেশন কম্বিনেশন কি জিনিস? বড়সড় কিছুই না, খালি কিছু ফান্ডামেন্টাল জিনিস নিয়ে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে অন্য কিছু তৈরি করা। এক্সাম্পল দিই, দেখো কটা সুর আছে? 7টা সুর। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এগুলোকে যদি একটু সাজাই, সা রে গা 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 রে গা মা গা গা রে রে নি রে সা, কি হলো? আমাদের মহান জাতীয় সঙ্গীত। তো এইভাবেই কিছু জিনিসকে এদিক ওদিক করে সাজিয়ে এই গোটা জগৎকে তৈরি করে ফেলা, এই হলো পারমুটেশন এন্ড কম্বিনেশন, ঈশ্বরের ম্যাথামেটিক্স। মানুষ তো কোন ছাড়। তো আজকের ক্লাসে শিখবো পারমুটেশন কম্বিনেশন এবং দেখবো রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সব রকম প্রবলেম। প্রস্তুত থাকো। নমস্কার, মোস্ট ওয়েলকাম এবং স্বাগত সবাইকে ফিজিক্স দাদা সারথি ব্যাচের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা সমাধানের এই পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টারে। তো পারমুটেশন এন্ড কম্বিনেশনকে আমি বলি তোমাদের অঙ্কের যে সিলেবাস তার সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন? কারণ পারমুটেশন এন্ড কম্বিনেশন কত ভালো শিখলে তুমি, তার উপর দাঁড়িয়ে আছে তুমি প্রবাবিলিটি কত ভালো বুঝবে। প্রবাবিলিটির উপর দাঁড়িয়ে আছে স্ট্যাটিস্টিক্স, আর স্ট্যাটিস্টিক্সের উপর দাঁড়িয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, যেগুলোর উপর দাঁড়িয়ে আছে আজকে আমাদের মানব সভ্যতার ভবিষ্যৎ। তাই ভবিষ্যতে তুমি কত ভালো প্রফেশনাল হবে তার ডিপেন্ড করে আছে আজ তুমি কত ভালো পারমুটেশন এন্ড কম্বিনেশন শিখবে তার উপর। আর কত ভালো শিখলে তার প্রথম পরীক্ষা হবে আগামী ফার্স্ট সেমিস্টারে, যেখানে তোমাকে পেতে হবে 40-এ 40। আর তার জন্য দেখতে হবে এই বিশেষ ক্লাস, যেখানে আমি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টারের অনেকগুলি নির্বাচিত অঙ্ক সমাধান করব, একেবারে জলভাত করে দেবো তোমাদের কাছে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক, n-1c3 প্লাস n-1c4 কে হতে হবে nc3 থেকে বড়, n এর কোন সর্বনিম্ন মানের জন্য এটা সম্ভব হবে? ওকে ওকে, আচ্ছা। তো এই জিনিসটা দেখে এই জিনিসটা দেখে কেউ অ্যালজেব্রা করতেই পারে, কেউ এটাকে ভাঙতেই পারে, কিউবিক আনতেই পারে, অসমীকরণ সমীকরণ তৈরি করতেই পারে। আমি অত ওইসব রাস্তায় যাব না। আমি একটা এর মধ্যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমার মাথায় আসছে পাস্কালস আইডেন্টিটি। আমার মাথায় এটা দেখা মাত্র চলছে পাস্কালস আইডেন্টিটি। তোমরা এটা জানো কিনা আমি জানি না, কিন্তু যারা আমার কাছে সারথি ব্যাচে পড়ে তারা পাস্কালস আইডেন্টিটিও জানে আর পাস্কালস ট্রায়াঙ্গেলের প্রয়োগও জানে। তো পাস্কালস আইডেন্টিটি কি জিনিস? খুব সিম্পল। পাস্কালস আইডেন্টিটি বলছে যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে যত রকম ভাবে নির্বাচন করা যায়, সেটা যদি এনসিআর হয়, তাহলে এনসিআর ইকুয়াল টু n-1 cr - 1 প্লাস n-1 cr। কেন 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 এরকম হয়? খুব সোজা। এন খানা থেকে আর খানা বেছে নিচ্ছি, তো কোনো একটা নির্দিষ্ট জিনিসের সাপেক্ষে যদি এই নির্বাচনটাকে দেখি, তাহলে হয় ওই নির্দিষ্ট জিনিসটা আর সংখ্যক বস্তুর মধ্যে থাকবে, নয় থাকবে না। তো যদি ওটাকে আমি অবশ্যই নির্বাচন করি, তাহলে বাকি থাকলো আমার r-1 খানা জিনিস, তাদেরকে নির্বাচন করতে হবে n-1 খানা জিনিসের মধ্যে থেকে। সেটা করা যাবে এত রকমের। আর যদি ওটাকে নির্বাচন না করি, তাহলে আমাকে আর খানাই নির্বাচন করতে হবে বাকি n-1 খানার মধ্যে থেকে। তাহলে এনসিআর কে হতেই হবে এই দুটোর সাথে সমান, কারণ একটা নির্দিষ্ট বস্তু হয় নির্বাচিত হবে, নয় নির্বাচিত হবে না, এর বাইরে তো কিছু হতে পারে না। ইটস আ বিউটিফুল কম্বিনেটোরিয়াল আর্গুমেন্ট হুইচ ইউ ক্যান ইউজ ইন অর্ডার টু প্রুভ পাস্কালস আইডেন্টিটি। কিন্তু এখন দরকার পাস্কালস আইডেন্টিটির প্রয়োগ। তো এই জিনিসটাই যদি এখানে প্রয়োগ করি, তাহলে আমি পাচ্ছি n-1 c3 প্লাস n-1 c4 ইকুয়াল টু, ওপরে n-1টা এক বেড়ে হয়ে গেল n, আর নিচে 3 আর 4 এর মধ্যে যেটা বড় সেটা নিলাম, এটা হলো nc4। তাহলে আমার দরকার nc4 ইজ গ্রেটার দেন nc3, এটা n এর কোন সর্বনিম্ন মানের জন্য হবে। তো এটা ভেরিফাই করা কোনো বড় কথা নয়। এবার আমি এটাকে ভাঙতে পারি। এবার ধরো আমি এটাকে ভেঙে দিচ্ছি। nc4 মানে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 বাই ফ্যাক্টোরিয়াল 4, আর দিস হ্যাজ টু বি গ্রেটার দেন n ইন্টু n-1 ইন্টু n-2 বাই ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে আমি দুদিকে গুণ করে দিতেই পারি, সিন্স ইটস আ পজিটিভ নাম্বার। ও তার আগে আমি এগুলোকে কেটে দিতে পারি, n-1 n-2 আর n-1 n-2 n এগুলোকে কেটে দিতে পারি। তাহলে আমি পাচ্ছি n-3 ইজ গ্রেটার দেন এদিকে হয়ে গেল 4, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 4, মানে n হ্যাজ টু বি গ্রেটার দেন 7। n হ্যাজ টু বি গ্রেটার দেন 7। তাহলে গ্রেটার দেন 7, 7-এর থেকে বড়, তাহলে সর্বনিম্ন মান কত? 7 হবে না, 7-এর থেকে বড় হতে হবে। 7-এর থেকে বড় সর্বনিম্ন মানে 8, তাহলে n কে মিনিমাম হতে হবে 8, তাহলে এটা সিদ্ধ হবে। এই হলো পাস্কালস আইডেন্টিটি দিয়ে একটা সুন্দর প্রমাণ। আহা হা হা।
মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল। দেখো, পারমুটেশন কম্বিনেশনের অঙ্কে তোমাকে সঠিক পথে এগোতে হবে, না হলে বিপদ। সঠিক পথে যদি এগো, অঙ্ক তোমার কাছে সহজ হয়ে ধরা দেবে। যদি বিপথে যাও, তাহলে খুব মুশকিল। এটা অবশ্য সব রকম অঙ্কের ক্ষেত্রেই সত্যি, কিন্তু পারমুটেশন ও কম্বিনেশনের অঙ্ক খুব সহজে করা যায়, খুব সহজে করা যায় যদি তুমি সহজ পথে যাও, সঠিক পথে যাও। এখানে দেখো, এনসিআর প্লাস ওয়ান প্লাস এনসিআর মাইনাস ওয়ান প্লাস টু এনসিআর ইকুয়াল টু এদের মধ্যে কোনটা? আবার আমি দেখতে পাচ্ছি পাস্কালস আইডেন্টিটির গল্প আছে। পাস্কালস আইডেন্টিটির গল্প আছে রে মামা, আছে। এনসিআর প্লাস ওয়ান প্লাস এনসিআর মাইনাস ওয়ান প্লাস টু এনসিআর। তো আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে নিচে যেটা আছে তাদের মধ্যে এক পার্থক্য রেখে তাদের কাছে আনা। তাহলে এনসি আর প্লাস ওয়ানের কাছে আমি এখান থেকে একটা এনসিআর নিয়ে আসি, দুটো এনসিআর আছে, আমি একটা নিয়ে আসি। আরেকটা এনসিআর কে আমি এনসিআর মাইনাস ওয়ানের কাছে নিয়ে যাই, আরেকটা এনসিআর কে আমি এনসিআর মাইনাস ওয়ানের কাছে নিয়ে যাই। কেন নিয়ে এলাম? কারণ আর মাইনাস ওয়ানের থেকে আর এর এক ডিফারেন্স, আর প্লাস ওয়ানের থেকে আর এর এক ডিফারেন্স, দুটোরই মাথায় এন আছে, তাহলে পাস্কালস আইডেন্টিটি অ্যাপ্লিকেবল। এখানে হয়ে যাবে এন প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান, এখানে হয়ে যাবে এন প্লাস ওয়ান সি আর, আবার পাস্কালস আইডেন্টিটি অ্যাপ্লিকেবল, তাহলে হয়ে যাবে এন প্লাস টু সি আর প্লাস ওয়ান। एन प्लस टू सी आर प्लस वन, ऑप्शन बी। ब्यूटीफुल, क्या बात है, क्या बात है। পাস্কালস আইডেন্টিটি শিখতে হবে, কারণ এর অ্যাপ্লিকেশন বারবার হচ্ছে। কে বলতে পারে তোমাদের পরীক্ষায় এর উপর বেস করে একটা অঙ্ক দিয়ে দিতেই পারে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক আমি যেটা বেছেছি, আবার পাস্কালস আইডেন্টিটির প্রয়োগ, আবারও পাস্কালস আইডেন্টিটির প্রয়োগ। এবার এতক্ষণে তো আমরা বুঝেই গেছি গল্পটা কি। দেখি এটার মধ্যে আমরা আরো এলিগেন্টলি এটা প্রয়োগ করতে পারি কিনা। এটা প্রয়োগ করা কিন্তু শিখতেই হবে, যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে সামেশন আছে, ভয় পাওয়ার কিছু নেই, সামেশনকে ভেঙে দেওয়া যায়। 47c4 প্লাস সাম r ইকুয়াল টু 1 to 5 52 মাইনাস আর c3, এইটা বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাম আছে, সেটাকে ভেঙে ফেলি। 47c4 এর মানে কি, আর ইকুয়াল টু 1 এর জন্য এটা যা হবে প্লাস আর ইকুয়াল টু 2 এর জন্য এটা যা হবে, এরকম করতে করতে তা আর ইকুয়াল টু 1 এর জন্য এটা কি হবে, 52 মাইনাস 1 মানে 51c3 প্লাস 2 বাদ গেলে 50c3, আরো এক কমে গেল 49c3, আরো এক কমে গেল 48c3, আরো এক কমে গেল 47c3। ওকে, তো লক্ষ্য করো 47c4 আর 47c3 যোগ হয়, 47c4 আর 47c3 যোগ হলো, হয়ে কত পেলাম? হয়ে পেলাম 48c, না হয়ে পেলাম, হ্যাঁ 48c4, হয়ে পেলাম 48c4। 48c4 ধাক্কা মারলো এইখানে 48c3 কে, যোগ করে কত পেলাম? পেলাম 49c4। ধাক্কা মারলো এইখানে, কত পেলাম? 50c4। ধাক্কা মারলো এইখানে, কত পেলাম? 51c4। 51c4 ধাক্কা মারলো এইখানে, কত পেলাম? 52c4। অপশন এ। এর নাম ডমিনো এফেক্ট। একটা সাইকেল স্ট্যান্ড দেখেছো? সাইকেল স্ট্যান্ডে সাইকেলগুলো পরপর থাকে, একটা সাইকেল যদি পড়ে যায় পরপর 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 সব পড়ে যায়, একে বলে ডমিনো এফেক্ট। আমার আমার সারথী ব্যাচে একটা বিশেষ ক্লাস আমি নিয়েছিলাম এই ডমিনো এফেক্ট আর টেলিস্কোপিং এর উপর। সেই ক্লাস যারা করেছে তারা জানে যে এটা কত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। তো ডমিনো এফেক্ট এখানে কাজে লাগলো। পাস্কালস আইডেন্টিটি দিয়ে আমরা এই পুরো সাইকেলের স্ট্যান্ডটাকে পরপর 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 ফেলে দিলাম, পরপর ফেলে দিলাম। তো 52c4 পাস্কালস আইডেন্টিটি এবং ডমিনো এফেক্টের একটা প্রয়োগ। এর একটা ভিজুয়ালাইজেশন আছে পাস্কালস ট্রায়াঙ্গেলের ওপর, হকিস্টিক আইডেন্টিটি, সেটা আমার ব্যাচের স্টুডেন্টরা জানে, তারা জানে সেটা কত বিউটিফুল একটা জিনিস। চলো নেক্সট অঙ্ক। বাবা, বিরাট বড় একটা সংখ্যা দিয়েছে এবং এর লাস্ট ডিজিটটা জানতে চেয়েছে। তো চলো চেষ্টা করি এলিগেন্টলি করা যায় কিনা। হিসেব নিকেশ তো করা সম্ভব না, কারণ ফ্যাক্টোরিয়াল 99 এর কাছাকাছি তো হিসেব করে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো এককের অঙ্ক জানতে চেয়েছে, লাস্ট ডিজিট। ফ্যাক্টোরিয়াল 1 মানে কত? 1। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120,
এই যে শূন্যটা চলে এলো, তারপরে যারা আসবে তাদের প্রত্যেকেরই শেষে একটা শূন্য আসবে, তাদের প্রত্যেকেরই শেষে শূন্য আসবে, কারণ 120 একবার চলে এসছে, তাকে তুমি যাই দিয়ে গুণ করো, ফ্যাক্টোরিয়াল 6-এর শেষেও শূন্য, 7-এর শেষেও শূন্য, সবার শেষেই শূন্য। তাহলে আমি যদি আলটিমেটলি যোগ করি, লাস্টে যে জিনিসটা আমি পাবো, এখান থেকে এই পর্যন্ত যদি যোগ করি, যে সংখ্যাটা আমি পাবো সেটা একটা বিরাট সংখ্যা হবে, কিন্তু তার লাস্টে তো শূন্য থাকবে। আর এখান থেকে এই পর্যন্ত যদি আমি যোগ করি, তাহলে হবে 24 আর 6 30, আর 2 32 আর 1 33, তাহলে এটা হবে 33। এই দুটোকে যদি আমি যোগ করি, লাস্টে তো পাবো 3, লাস্টে তো 3 পাবো, আমার তো পুরোটা জানার দরকার নেই, লাস্ট ডিজিটটা জানলেই তো হলো, তো আমি পাবো 3, গল্প শেষ। এককের অঙ্ক হবে 3। ফ্যান্টাস্টিক, আর কোনো কষ্ট নেই, কোনো ব্যাপার না। বেশ, এগোবো, বেশি ভাববো না, বেশি ভাববো না, অঙ্ক হয়ে গেছে, পরের চ্যালেঞ্জের জন্য প্রিপেয়ার্ড হও, পরের চ্যালেঞ্জের জন্য প্রিপেয়ার্ড হও স্যার। নেক্সট অঙ্ক দেখি কি আছে, পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক চলে এসছে। বিন্যাসের অঙ্ক, একটা শব্দের অক্ষরগুলিকে বিভিন্ন শর্তে বিন্যস্ত করতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় তো তোমাদের এই ধরনের অঙ্ক থাকবেই থাকবে, এই নিয়ে কোনো ডাউট নেই। তো এই ধরনের ভ্যারিয়েন্টস আমরা শুরু করছি, দেখা যাক কি দাঁড়ায়। দুটি ও অক্ষর একত্রে থাকবে না এই শর্তে কত রকমে ফুটবল শব্দটির অক্ষরগুলিকে সাজানো যায়? দুটো ওকে একসাথে রাখা যাবে না। আচ্ছা, দুটো ওকে একসাথে রাখা যাবে না মানে তারা আলাদা থাকবে, তাদের মাঝখানে একটা অক্ষর থাকবে না, দুটো থাকবে না, তিনটে থাকবে, ও হিসেব করতে গেলে বিরাট ঝামেলা হয়ে যাবে, ওই হিসেবের মধ্যে আমরা যাবো না ভাই। আমাদের গুলি করতে হবে বাঘের দুই চোখের মাঝখানে, তবে এক লাইনে আমাদের অঙ্ক হবে। পারমুটেশন কম্বিনেশনে সঠিক থিঙ্কিং স্ট্র্যাটেজিটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে এক্সক্লুসিভ কাউন্টিং করবো, তার মানে কি, আমরা প্রথমে দেখব যে ও দুটোকে একসাথে রেখেই কত রকম বিন্যাস হয়, আর তাদেরকে বাদ দেবো সব রকম পসিবল বিন্যাস থেকে, তাহলে পেয়ে যাবো ও দুটোকে একসাথে না রেখে যারা থাকে তারা। সিম্পল, একে বলে এক্সক্লুসিভ কাউন্টিং, কাউন্টিং বাই এক্সক্লুশন। তাহলে প্রথমে আমি দেখব যে টোটাল কত রকমে একে বিন্যস্ত করা যায়, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস কি করে বার করব? 1 2 3 4 5 6 7 8 খানা এর মধ্যে লেটার আছে, তো ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই, রিপিট করা হয়েছে, এল দুবার রিপিট হয়েছে, ও দুবার রিপিট হয়েছে, আর তো কেউ রিপিট হয়নি, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। ওকে, এটা হলো টোটাল। এবার দুটো ওকে একসাথে রেখে, দুটো ওকে একসাথে রেখে আমরা কত রকম ভাবে করতে পারি, সেটা কি করে বার করব? সেটা করার জন্য আমি এফ তো নিলাম আলাদা, দুটো ওকে আমি একই অক্ষর ধরে নিলাম, এরা সবসময় একসাথে থাকবে, টি থাকলো, বি থাকলো, এ থাকলো, এল, এল থাকলো। তার মানে এবার আমি কাউন্ট করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, দুটো ওকে সেম একটাই অক্ষর কাউন্ট করব, কারণ এরা একসাথে থাকবে। তো ফ্যাক্টোরিয়াল 7 বাই এল রিপিট হয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এই টোটাল থেকে যদি আমি দুটো ওকে একসাথে রেখে যারা হয়েছে সেগুলো বাদ দিই, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 করি, তাহলে আমি পেয়ে গেলাম এক্স্যাক্টলি দুটি ও অক্ষর একসাথে থাকবে না এই শর্তে কত রকম ভাবে সাজানো যায়। সিম্পল, এবার তোমরা এই ক্যালকুলেশনটা করে নাও, করে আনসার মিলিয়ে নাও, আমি সেই ঝামেলার মধ্যে যাবোই না, আমি তো লজিক্যালি মিলিয়ে দিয়েছি, লজিক পরিষ্কার আমার কাছে, লজিক পরিষ্কার থাকলে ক্যালকুলেশন কোনো বড় কথা নয়। তো এই হচ্ছে কাউন্টিং বাই এক্সক্লুশন। চলো নেক্সট অঙ্ক। আবার আবার একটা শব্দ এসছে, তার মধ্যে আমাকে সাজানো গোছানো করতে হবে। বাহ, দেখা যাক। কমিটি, স্বরবর্ণগুলি একত্রে না থাকে আবার, আচ্ছা একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক, তার মানে এরকম অঙ্ক রিপিট হয়েছে মানে এরকম অঙ্ক তোমাদের আসার চান্স খুব বেশি। কমিটি শব্দটির সমস্ত অক্ষরকে একসাথে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ চারটি একত্রে না থাকে। চারটি স্বরবর্ণ কে আছে এখানে? ও আছে, আই আছে, আর দুটো ই আছে। তো ও, আই আর দুটো ই, এদেরকে একসাথে রাখা যাবে না, তো আমি একসাথে রাখবই, আমি একসাথে এদের ধরে নিলাম আছে এরা। এরা বাদে কি থাকলো আমার কাছে? সি এম এম টি টি, সি এম এম টি টি। তাহলে আমি প্রথমে দেখবো টোটাল কতগুলো অ্যারেঞ্জমেন্ট হয়, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস কত হয়, কতগুলো টোটাল অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা অক্ষর আছে। তো ফ্যাক্টোরিয়াল 9 বাই টোটাল বার করছি, তো
তাহলে হচ্ছে দুটো এম, দুটো টি, দুটো ই, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2, এই হলো টোটাল। এবার আমি যদি এই চারটাকে একসাথে রেখে দিই তাহলে কটা? 4 ভাওয়েলস টুগেদার যদি আমি করি তাহলে কটা? সেক্ষেত্রে আমি কাউন্ট করব 1 2 3 4 5 আর এই পুরোটা নিয়ে 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই টি দুটো এম দুটো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু এবার আমায় দেখতে হবে এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সেটা কত রকমে? সেটা হচ্ছে 1 2 3 4 মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ই রিপিটেড আছে বাই ফ্যাক্টোরিয়াল 2। এইটা হচ্ছে আমার এদের একসাথে রেখে কত রকম অ্যারেঞ্জমেন্ট করা যায়। তাহলে এবার এখান থেকে এটাকে যদি আমি বাদ দিই তবে আমি আনসার পাবো, এখান থেকে এটাকে যদি বাদ দিই তবে আমি আনসার পাবো। ঠিক আছে, তো করো ক্যালকুলেশন। আবার আমি ছেড়ে দিলাম তোমাদের উপর ক্যালকুলেশন, মেলাও উত্তর, এটাই তোমাদের টাস্ক। লজিক বুঝে নাও, কমিটিতে 9টা অক্ষর আছে, 9টা অক্ষরের মধ্যে দুটো 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 3 জোড়া অক্ষর রিপিট আছে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট এটা। 4টে ভাওয়েলকে একসাথে রাখলাম, তাহলে 9 এর জায়গায় আমি 6 কাউন্ট করলাম। ফ্যাক্টোরিয়াল 6 বাই এম আর টি টি রিপিট আছে, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হলো। আবার এরা তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সেটা কাউন্ট করলাম, সেটা গুণ করতে হবে। বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল হোয়াইল ট্রাইং টু সলভ পারমুটেশন কম্বিনেশন প্রবলেমস। খুব সহজ, এক লাইনে হয়ে যাবে, কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু থিঙ্কিং স্ট্র্যাটেজি, লাইন অফ থিঙ্কিং অ্যাকিউরেট হতে হবে, নাহলে কিন্তু ভাই ঝামেলায় পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। আবার অক্ষর নিয়ে খেলা, ইন্টেরিম। ইন্টেরিম অক্ষরগুলোকে নিয়ে আমায় কাজ করতে হবে, ইন্টেরিম শব্দের অক্ষরগুলোকে নিয়ে আমাকে কাজ করতে হবে। ইন্টেরিম শব্দের অক্ষরগুলিকে নিয়ে স্বরবর্ণ 3টে পরপর ঠিক মাঝখানে রেখে, 3টে স্বরবর্ণ আছে আই ই আই, তো আই ই আই কে আমাকে ঠিক মাঝখানে রাখতে হবে, আই ই আই এরা ঠিক মাঝখানে থাকবে। আর বাকি আছে হচ্ছে আমার এন টি আর এম, তো এন টি আর এম এরা 3জন মাঝখানে, ও এরা 3জন মাঝখানে, তাহলে এদিকে দুটো জায়গা এদিকে দুটো জায়গা, এইভাবে আমাকে রাখতে হবে। আর মাঝখানে রাখতে হবে এদের 3জনকে, এইভাবে না হোক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে এখানে কত রকম ভাবে শব্দ তৈরি করতে হবে। তাহলে এই যে 4টে আমার কনসোনেন্ট আছে এন টি আর এম, 4টে কনসোনেন্টের জন্য এই 4টে জায়গা আছে আমার, তো এই 4টে জায়গায় 4টে কনসোনেন্ট কত রকম ভাবে অ্যারেঞ্জ হবে না ফ্যাক্টোরিয়াল 4 ওয়েজে। আর এই প্রতিটা ফ্যাক্টোরিয়াল 4 ওয়েজের জন্য এই ভাওয়েল 3টে মাঝখানে 3টে জায়গায় অ্যারেঞ্জ হবে কত রকমে? ফ্যাক্টোরিয়াল 3 এমনিতে হতো কিন্তু আই তো রিপিট আছে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2, তার মানে হচ্ছে আমার 24 ইন্টু 3 মানে 72 রকমের, 72 রকম আমার আনসার, অপশন সি। তো এখানে আমি প্লেসগুলোকে ডিফাইন করে দিয়েছে, আই কে মাঝখানে থাকতে হবে, মানে 1 2 3 4 5 নম্বর পজিশনে এরা থাকবে, 1 2 আর 6 7 এনটি আর এম কে ঘুরে ফিরে থাকতে হবে, তাহলে সেটা ফ্যাক্টোরিয়াল 4 রকমে, আর মাঝখানের গল্পটা ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 রকমে। চলো 72 সিম্পল, এক কথায় উত্তর, বেশি খেলা নেই এর মধ্যে। বাঘের চোখের মাঝখানে গুলি করতে হবে, এদিক ওদিক না। আবার মন্ডে শব্দের সবকটি অক্ষর দেখি, মন্ডে শব্দের সবকটি অক্ষর নিয়ে আমরা কি করতে পারি। চটপট অঙ্ক হয়ে যাবে, চটপট, পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। মন্ডে শব্দের সবকটি অক্ষর নিয়ে কতগুলি 6 অক্ষর বিশিষ্ট শব্দ গঠন করা যায় যারা এম দিয়ে শুরু কিন্তু ওয়াই দিয়ে শেষ না। ও এম দিয়ে শুরু, প্রথমে এম থাকবেই থাকবে, প্রথমে এম থাকবেই, তারপরে কি থাকবে আমি জানি না। তো প্রথমে এম যদি থাকেই, প্রথমে এম কে রেখে টোটাল কতগুলো কাউন্ট হয়? টোটাল কাউন্ট হয় হচ্ছে এম বাদে 5টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 5। এবার বলছে ওয়াই দিয়ে শেষ হবে না, তো আমি দেখি ওয়াই দিয়ে শেষ হবেই এরা কারা, ওয়াই দিয়ে শেষ হবেই এরা কারা, ওয়াই দিয়ে শেষ হবেই, তাহলে প্রথমে এম লাস্টে ওয়াই, এটা ফিক্সড, তাহলে মাঝে 4টে জায়গার মধ্যে খেলা, তাহলে ফ্যাক্টোরিয়াল 4। এরা ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাহলে আমি যদি ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4 করি, তাহলে এরা হচ্ছে তারা যারা এম দিয়ে শুরু কিন্তু ওয়াই দিয়ে শেষ না, সিম্পল কাউন্টিং বাই এক্সক্লুশন। তাহলে হলো 120 মাইনাস 24 মানে 96, মানে 96, এন্ড দ্যাটস ইট। কয়েক সেকেন্ডের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক সাফ হয়ে যাবে যদি ক্লিয়ারলি ভাবতে পারো। ক্ল্যারিটি অফ থট ম্যাটার্স দ্য মোস্ট when it comes down to solving permutation and combination problems. Clarity of thought matters the most. তোমার জাত চিনিয়ে দেবে তোমার ক্ল্যারিটি অফ থট।
র্যাঙ্ক বার করতে হবে। ডিকশনারি র্যাঙ্ক আর একটা সুন্দর টাইপ। এই র্যাঙ্ক বার করা নিয়ে আমার নিজের তৈরি করা একটা অ্যালগোরিদম আছে, একটা শর্টকাট আছে, যেটা আমি আমার ব্যাচের স্টুডেন্টদের শিখিয়েছি। সেটা আমি হয়তো পরে কখনো ইউটিউবে একটা ছোট শর্ট ভিডিওতে শেখাবো। আপাতত র্যাঙ্ক বের করার কনভেনশনাল রুল, LATE শব্দের অক্ষরগুলিকে যদি সকল রকম সম্ভাব্য উপায়ে বিন্যাস করি, মানে ফ্যাক্টোরিয়াল 4 = 24 রকমের বিন্যাস করি, তাহলে তাদেরকে যদি ডিকশনারি নিয়মে সাজাই, তাহলে অবস্থান লেটের অবস্থান কত হবে? ডিকশনারি নিয়মে এ সবার আগে আসে, তারপর বি আসে, তারপর সি আসে, এইভাবে আসে। তো LATE আছে, এদের মধ্যে সবার আগে অবশ্যই এ আসবে ডিকশনারি নিয়মে, তারপর ই আসবে, LAABCDEFGHIJK L, তারপর L, তারপর T। তো এই হচ্ছে এদের প্রায়োরিটি। ডিকশনারি অনুযায়ী এদের প্রায়োরিটি হচ্ছে এরকম। তা আমি যে 24টা শব্দ তৈরি হয় তাদের মধ্যে লেট তো অনেক পরে আসবে, তাহলে প্রথমেই আসবে কারা? যারা এ দিয়ে শুরু হয়। যারা এ দিয়ে শুরু হয় এমন কটা আছে? এ কে প্রথমে রেখে বাকি তিনটে দিয়ে ফ্যাক্টোরিয়াল 3, মানে 6টা। তারপর কারা আসবে? না যারা ই দিয়ে শুরু হয়। যারা ই দিয়ে শুরু হয় এমন কটা আছে? আবার ফ্যাক্টোরিয়াল 3 = 6টা। তারপর আসবে যারা এল দিয়ে শুরু হয়। ন্যাচারালি এল দিয়ে শুরু হলে তারপরেই কে আসবে? প্রথমে তো এই আসবে, তারপরে কার আসার কথা? না ই এর আসার কথা, তারপর টি এর আসার কথা। তো এটা হচ্ছে আমার 6 আর 6 12 আর 1 13 নম্বর শব্দ। এটা হচ্ছে 13th, এটা হচ্ছে 13th র্যাঙ্ক। তারপর আসবে LATE, দ্যাট উড বি দ্য 14th ওয়ার্ড। 14th ওয়ার্ড। এ দিয়ে শুরু করে 6টা হয়ে গেল, তারপর ই দিয়ে শুরু করে 6টা হয়ে গেল, এটা র্যাঙ্কে আগে থাকবে। তারপর LATE, তারপর LATE, তাহলে 14। সিম্পল। LATE কেন আগে আসবে? কারণ ই তো প্রায়োরিটিতে টি এর আগে আছে, ই তো প্রায়োরিটিতে টি এর আগে আছে। সিম্পল। এবার ডিকশনারি র্যাঙ্কের যে ফর্মুলাটা, সেটার জন্য পরে কখনো আমি একটা শর্ট বানাবো, সেটা শিখে নিও, খুব সুন্দর জিনিস। চলো নেক্সট অঙ্ক। এবার নাম্বার সাজানো, নাম্বার সাজিয়ে নাম্বার তৈরি করা, এটাও একটা বিশেষ ধরনের অঙ্ক। এর ওপর আমি অনেকগুলো এক্সাম্পল দেখলাম এবং অনেকগুলো এক্সারসাইজ দেখলাম রায়ান মার্টিনে। ভালো করে শিখে নাও এগুলোকে কি করে চটপট করে ফেলতে হয়। 1 2 3 4 5 6 7 অঙ্কগুলোর সাহায্যে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী কতগুলো যুগ্ম সংখ্যা পাওয়া যাবে? জোড় সংখ্যা। 3000 4000 এর মধ্যবর্তী। একই অঙ্ক একাধিকবার নেওয়া যাবে না উইদাউট রিপিটিশন। আচ্ছা, তো 3000 আর 4000 এর মধ্যবর্তী, তার মানে এই যে 4 নম্বর ঘরের যে অঙ্কটা, সেটাকে আমাকে কি হতে হবে? সেটাকে আমাকে 4ই হতে হবে, এখানে 4 হতে হবে। সরি, 4 হতে হবে না, 3 হতে হবে। এই অঙ্কটা আমাকে ডেফিনেটলি 3 হতে হবে। 3000 থেকে 4000 এর মধ্যে তো, তাহলে এটা 3 হতে হবে। তারপরে কারা বসবে? এই তিনটেকে আমাকে বসাতে হবে। রিপিট করা যাবে না। বেশ, রিপিট যদি না করা যায় তাহলে তিনটে ঘরের মধ্যে আমার অপশন কি আছে? 1 2 5 6 4 7, মানে এই তিনটে ঘরের জন্য আমাকে 1 2 4 5 6 7 এদের মধ্যে থেকে এই তিনটে ঘর আমাকে ফিল আপ করতে হবে। কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অক্ষর আছে, 6টা নাম্বার আছে। 6টা নাম্বারের মধ্যে আমি যত রকম পারমুটেশন করব এই তিনটে ঘরের ওপর, যে অঙ্কগুলো তৈরি হবে ডেফিনেটলি তারা 3000 থেকে 4000 এর মধ্যে হবে। তো সিম্পল, 6টা থেকে 3টে আমাকে ফিল আপ করতে হবে। তো 6p3 ওয়েজে আমি এই সংখ্যাগুলো তৈরি করতে পারবো। যতগুলো তৈরি হবে প্রত্যেকে এই শর্ত। ও না 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 না, নট দ্যাট ইজি, নট দ্যাট ইজি। জোড় সংখ্যা হতে হবে, জোড় সংখ্যা হতে হবে স্যার, অত সোজা নয়। জোড় সংখ্যা হতে হবে, শর্ত আছে এখানে। জোড় সংখ্যা মানে এখানে জোড় অঙ্ক থাকতে হবে, এখানে যা খুশি বসাতে পারবো না, এখানে যুগ্ম সংখ্যা থাকতে হবে। তার মানে লাস্টে হয় 2 নয় 4 নয় 6, এখানে হয় 2 নয় 4 নয় 6, এই তিনটের মধ্যে যে কোনো একটা এখানে থাকতে হবে, তিনটের মধ্যে যে কোনো একটা এখানে থাকতে হবে। এখন আমি ভাবছি একটা কথা, তুমি কেস কাউন্টিং করতেই পারো, যে মনে করো তুমি লাস্টে 2 রাখলে, কেস 1 করলে, কেস 1 করলে লাস্টে 2, লাস্টে 2 মানে আগের দুটো তোমায় ফিল আপ করতে হবে বাকি 5টা থেকে 5p2 ওয়েজে। কেস 2 করলে লাস্টে তুমি যেখানে 4 রেখেছো সেখানেও 5p2। কেস 3 করলে যেখানে লাস্টে তুমি 6 রেখেছো সেটাও 5p2 ওয়েজে। তাহলে টোটাল যোগ করে হলো 3 into 5p2, which is the valid solution, which is the valid solution। 3 into 5p2 মানে হচ্ছে 3 into 5p2, মানে 5 into 4, মানে 5 into 4,
তাহলে 4 5 20 3 60, দিস ইজ আ ভ্যালিড সলিউশন। কিন্তু যদি আমি সিমেট্রি থেকে দেখি, তাহলে আমি লাস্টে কি আছে ভাবছি না, আমি টোটালটা দেখছি, দ্যাট উড বি 6p3। এবার 6p3 গুলোর মধ্যে যেহেতু জোড় অঙ্ক আছে 3টে, বিজোড় অঙ্কও আছে 3টে, 2 4 6 জোড়, 1 5 7 বিজোড়, তাহলে সিমেট্রি আছে। তাহলে 6p3 কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে যুগ্ম সংখ্যার সংখ্যা। তাহলে 6p3 মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4, টোটালটা বাই 2, মানে এগেন 60ই তুমি পেলে। তো সিমেট্রি দিয়েও কাউন্ট করা যায়, আমি জানি না তোমরা এটা শিখেছো কিনা, কিন্তু আমি তো সারথী ব্যাচের ক্লাসে সিমেট্রি দিয়ে কাউন্ট করা শেখাই, টেলিস্কোপিং আমি ওখানে রিকারশন দিয়ে কাউন্ট করা শেখাই, আমি ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে কাউন্ট করা শেখাই, আমি জেনারেটিং ফাংশন দিয়ে কাউন্ট করা শেখাই, আমি স্টার্স অ্যান্ড বার্স দিয়ে কাউন্ট করা শেখাই। এগুলো পার্টিকুলারলি জেই লেভেলের জন্য, কিন্তু ভালো হবে না, এগুলো শিখলে তোমার কনসেপ্ট দুর্দান্ত তৈরি হবে। আর আমি ওই যে বললাম, পারমুটেশন কম্বিনেশন আজ ভালো করে শিখলে ভবিষ্যতে খুব কাজে দেবে। তো ভবিষ্যতে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করবে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করবে, তাদের খুব কাজে দেবে যদি আজ আমাদের ক্লাসে কাউন্টিং স্ট্র্যাটেজি শেখো ভালো করে। চলো এগোনো যাক। চটপট অঙ্ক হয়ে যাচ্ছে, অঙ্ক করতে দেরি হচ্ছেই না, ভীষণ তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক করব। কিভাবে করব তারপরে অঙ্ক আমরা কোনো অঙ্ক একাধিকবার না নিয়ে 0 1 4 5 6 7 গুলো দিয়ে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা তৈরি করা যাবে। আচ্ছা, বিজোড় সংখ্যা তৈরি করতে হবে 6 অঙ্ক বিশিষ্ট, 6টাই আছে, 6 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তার মানে একদম লাস্টে আমাকে রাখতে হবে বিজোড় অঙ্ক, মানে হয় 1 নয় 5 নয় 7, এটা লাস্টে রাখতে হবে আমাকে। তো কেস কাউন্টিং করি। কেস 1, যেখানে লাস্ট ডিজিট আছে 1, কেস 1। দেখো কেসগুলো ইকুইভ্যালেন্ট, লাস্টে 1 থাকুক 5 থাকুক 7 থাকুক, কেসগুলো ইকুইভ্যালেন্ট। তো একটা কেস কাউন্ট করলেই আমার হয়ে যাবে। সেটা কিনা লাস্টে ধরো আমি 1 কে ফিক্স করে দিয়েছি, লাস্টে আমার আছে 1, লাস্ট ডিজিট হচ্ছে 1, এছাড়াও আছে 1 2 3 4, আরো 5টা ডিজিট। তো 5টা ডিজিটকে নর্মালি কত রকমের ফিল আপ করা যায় বাকি 5টা দিয়ে? ডেফিনেটলি ফ্যাক্টোরিয়াল 5 হয়েছে। কিন্তু এইখানে তো 0 হতে পারবে না, এখানে 0 হওয়া অ্যালাউড নয়, 0 হলে এটা ভ্যালিড 6 ডিজিট নাম্বার হবে না। তাই এই ফ্যাক্টোরিয়াল 5 এর মধ্যে যতগুলোতে এখানে 0 আছে ততগুলোকে আমাকে বাদ দিতে হবে। তাহলে কতগুলোতে 0 আছে না, এখানে 0 রেখে আমি এই 4টে কত রকমের ফিল আপ করতে পারি, ফ্যাক্টোরিয়াল 4 হয়েছে, তো এটা বাদ গেল। তার মানে আমি পেলাম 96। এই 96টা হচ্ছে লাস্টে 1 রেখে, তো লাস্টে 5 রেখেও 96 পাবো, লাস্টে 7 রেখেও 96 পাবো। তোমার আনসার হবে 3 ইন্টু 96। 3 ইন্টু 96, তার মানে হচ্ছে 3 9 27, 3 6 18, 288, 288 has to be the correct answer. Once again, you have to hit the bull's eye, you have to look at the eye of the tiger and hit the bullet straight in between the two eyes, তবে তুমি সঠিক স্ট্র্যাটেজিতে এবং তাড়াতাড়ি পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করতে পারবে। ক্ল্যারিটি অফ থট, accuracy of thought is of utmost importance, is of critical importance. Next অঙ্ক 1 2 3 4 5 দিয়ে গঠিত 4 অঙ্কের সংখ্যা। দেখি এখানে কোনো ভ্যারাইটি পাই কিনা। 1 2 3 4 5 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যা যেখানে কমপক্ষে দুটি অঙ্ক একই হবে, মানে এখানে রিপিটিশন অ্যালাউড। তো 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, 4 অঙ্কের সংখ্যা আমাকে তৈরি করতে হবে 5খানা দিয়ে। তো আমি টোটাল বার করে ফেলি, টোটাল কত হবে না, কত রকম ভাবে ফিল আপ করতে পারবো, 5খানা অপশন আছে। তো প্রথমটাও আমি 5 ওয়েজে ফিল আপ করতে পারবো, পরেরটাও 5 ওয়েজে ফিল আপ করতে পারবো, তারপরেরটাও 5 ওয়েজে, তারপরেরটাও 5 ওয়েজে। তো 5 টু দি পাওয়ার 4 ওয়েজে আমি এই 4 ডিজিট নাম্বারটা তৈরি করতে পারবো। কিন্তু বলেছে যেখানে কমপক্ষে দুটি অঙ্ক একই হবে, মানে এখান থেকে আমায় বাদ কি দিতে হবে, যেখানে 4টে অঙ্কই আলাদা, 4টে অঙ্কই যেখানে আলাদা, সেটা যদি আমি এর থেকে বাদ দিয়ে দিই, যেগুলো পড়ে থাকবে সেখানে 4টে অঙ্ক আলাদা তো হবে না, মানে মিনিমাম 2টো অঙ্ক এক হবে। সিম্পল, এগেন কাউন্টিং বাই এক্সক্লুশন। তাহলে অল ডিফারেন্ট কত রকমের হবে না,
অল ডিফারেন্ট কত রকমের হবে, 5টার মধ্যে থেকে 4টে, তো 5p4 ওয়েজে, 5p4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 ওয়েজে আমি বানাতে পারবো যেখানে সব আলাদা। তাহলে আমি যেটা চাই যেখানে কমপক্ষে দুটো একই হবে, সেটা হচ্ছে 5^4 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5, 5^4 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5, এখানে অপশন নেই। এখানে অপশন কেন নেই? না, মেবি অপশন আছে, আমি কাউন্ট তো করিনি না। 5^4 মানে কত, 5×3 125, 625, 625 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120, তো 625 থেকে 120 বাদ দিলে হচ্ছে কত, 505। হ্যাঁ, অপশন আছে, অপশন আছে গুরু, 505 আছে। আমি এগুলো দেখে ভাবছিলাম বোধহয় অপশন নেই, কিন্তু 505 তো আমার অপশন আছে। চলো তাহলে ডান, সিম্পল অঙ্ক, কাউন্টিং বাই এক্সক্লুশন করলাম আমি। পরের অঙ্কে যাব, পরের অঙ্কে যাব। জ্যামিতি, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের গল্প চলে এসছে। এটাও একটা টাইপ, এটাও একটা স্পেশাল টাইপ। বহুভুজের কর্ণের সংখ্যা, বহুভুজের শীর্ষবিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ তৈরি হবে তার সংখ্যা ইত্যাদি প্রভৃতি, এগুলোও খুব ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু আসে। তাহলে চলো এই ধরনের কিছু অঙ্ক করা যাক। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহু সংখ্যার 3 গুণ হলে এন এর মান কত হবে? বহুভুজের কর্ণের সংখ্যা চাই। এন সংখ্যক বাহু মানে এন খানা শীর্ষবিন্দু, এন খানা শীর্ষবিন্দু দিয়ে কতগুলো তুমি, এন খানা শীর্ষবিন্দু দিয়ে কতগুলো তুমি রেখা তৈরি করতে পারবে? না, একটা রেখা তৈরি করতে দুটো বিন্দু লাগে। তো এন সংখ্যক বিন্দুর মধ্যে থেকে NC2 ওয়েজে তুমি দুটো বিন্দু জোড়া সিলেক্ট করতে পারো। তাহলে NC2 খানা তুমি টোটাল আর্মস পাবে, তার মধ্যে কিছু আছে বাহু, কিছু আছে বাইরের বাহু, কিছু আছে ভেতরের কর্ণ। তো বাইরের বাহু কতগুলো, এন খানা, বাইরের বাহু কতগুলো, এন খানা। তাহলে এইটা হচ্ছে আমার কর্ণের সংখ্যা, এইটা হলো আমার কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা হচ্ছে এইটা। এতগুলো কর্ণ আছে, এতগুলো কর্ণ আছে। তো কর্ণের সংখ্যা বলতে বাহু সংখ্যা 3 গুণ, মানে এটা হতে হবে 3n। তার মানে আলটিমেটলি আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে n ইন্টু n-1/2 ইকুয়াল টু 4n। n ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 ওদিকে গেলে 8, 1 আর 8 9, n ইকুয়াল টু 9 পেয়ে গেলাম, n ইকুয়াল টু 9। এই তো অঙ্ক, কি বলবো, এই তো পরীক্ষায় আসবে। এই অঙ্ক করে যদি তোমরা বোর্ড পরীক্ষাতে 40-এ 40 না তুলতে পারো, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে আমার। আমি শুধু আমার ছাত্রছাত্রীদের বলছি না, আমি সবাইকে বলছি, আমি সবাইকে বলছি, তোমরা সবাই আমার স্নেহভাজন, আমার সন্তানের মতো। আমি তো চাইবো তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো, সে তুমি আমার স্টুডেন্ট হও বা না হও। আর এই লেভেলের অঙ্কে তোমাদের সবার এক্সেল করা উচিত, সবার এক্সেল করা উচিত। আচ্ছা, কিন্তু এখন ম্যাটার করছে যে তোমরা পারমুটেশন কম্বিনেশনকে কিভাবে শিখছো, কিভাবে দেখতে শিখছো। তোমরা কি এলিগেন্টলি দেখতে শিখছো যেভাবে আমি দেখতে শেখাচ্ছি? দুটি সমান্তরাল সরলরেখার একটির ওপর 5টি বিন্দু, অপরটির ওপর 10টি বিন্দু আছে। ওই বিন্দুগুলোকে শীর্ষবিন্দু নিয়ে কত রকম ত্রিভুজ গঠন করা যায়। বাহ, বিউটিফুল অঙ্ক, বিউটিফুল অঙ্ক। তো দুটো সমান্তরাল সরলরেখা, এই একটা সরলরেখা, এই আর একটা সরলরেখা। তো বলছে যে এর ওপর আছে 5টা বিন্দু, আমি ধরলাম এখানে আছে 5টা বিন্দু, একটা বিন্দু, দুটো বিন্দু, 3টে বিন্দু, 4টে বিন্দু, 5টা বিন্দু। আরেকটার ওপর আছে ধরো আমার আরেকটার ওপর আছে আমি ধরলাম 10টা বিন্দু। তো 10টা বিন্দু, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, বাপরে। এইবার আমার কাজ হচ্ছে কি বানানো, না ত্রিভুজ বানানো, এদেরকে শীর্ষবিন্দু ধরে। তো ত্রিভুজ বানাতে হবে। ত্রিভুজ এরকম একটা হতে পারে, ধরো এরকম একটা ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ আমি তৈরি করে ফেললাম। বা এমন একটা ত্রিভুজ হতে পারে, এমন একটা ত্রিভুজ হতে পারে, এই একটা ত্রিভুজ আমি তৈরি করে ফেললাম। তো দু ধরনের ত্রিভুজ হতে পারে। এক ধরনের ত্রিভুজ যার ভূমিটা এই বাহুর উপরে রয়েছে, আরেক ধরনের ত্রিভুজ যাদের ভূমিটা এই বাহুর উপর, এই রেখার উপর রয়েছে। তো প্রথম ধরনের ত্রিভুজ যাদের ভূমিটা এই বাহুর উপর রয়েছে, তার যে ভূমি, আমি কত রকমের সেই ভূমিটা নিতে পারবো? না, ভূমির মধ্যে কি আছে, এই 10টার মধ্যে থেকে দুটো বিন্দু আছে, যে কোনো দুটো। এখানে আমি এইটা আর এইটা নিয়েছি, তো যে কোনো দুটো নিতে পারতাম। সেই যে কোনো দুটো কত রকম ভাবে নিতে পারতাম, না 10C2 ওয়েজে নিতে পারতাম।
সেই টেনসি2 প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই পাঁচটার মধ্যে যে কোনো একটাকে শীর্ষবিন্দু হিসেবে নিতে পারতাম। এখানে এটাকে নিয়েছি, যে কোনো পাঁচটাকে নিতে পারতাম, তাই না? আমি এই দুটোর ক্ষেত্রে এটাকেও নিতে পারতাম। তাহলে টেনসি2 ইন্টু 5, টেনসি2 ইন্টু 5 মানে হচ্ছে আমার টেনসি2 মানে হচ্ছে 9 আর 45, 45 গুণ 5 মানে হচ্ছে 4 5 20, 5 5 25, 225, 225 রকম আমি ত্রিভুজ বানাতে পারি যাদের ভূমি এই বাহুর উপর আছে। এবার যাদের ভূমি ওই বাহুর উপর আছে, তাহলে এখানে পাঁচটার মধ্যে থেকে আমাকে দুটো বিন্দু নিতে হবে 5C2 ওয়েজে, আর শীর্ষবিন্দু আমি 10 রকমের নিতে পারি। তাহলে 5C2 ইন্টু 10, তার মানে হচ্ছে 5C2 মানে হচ্ছে 5C2 মানে 10, 10 ইন্টু 10 মানে 100, যদি যোগ করে দিই 322, 322, 322 অপশন নেই, 322 অপশন নেই, কি ভুল করলাম, কি ভুল করলাম, কি ভুল করলাম? হ্যাঁ, ভুল তো করেইছি, 5 দিয়ে গুণ করেছি, 222 তো হতেই পারে না, এটা তো 222 হতেই পারে না। 5 দিয়ে গুণ করলে কখনো 222 হয়? 5-এর গুণিতকের শেষে হয় 5 থাকবে, নয় 0 থাকবে, তো এটা তো 220 হবে রে মামা। কেউ বলবি তো? ও বলবি কি করে, এটা তো লাইভ ক্লাস না, এটা তো রেকর্ড ক্লাস। তো 320, 320 হ্যাজ টু বি দি কারেক্ট আনসার। 45 গুণ 5 320, তাহলে বোঝা গেল? বিউটিফুল অঙ্ক, বিউটিফুল বিউটিফুল অঙ্ক। আবার কাউন্টিং স্ট্র্যাটেজি, ঠিক রাস্তায় কাউন্ট না করলে ভারী বিপদ। আমি যদি এইভাবে দুটো কেস ফর্ম না করতাম তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যেত। ভালো করে রিওয়াইন্ড করে আমার লজিকটা বোঝো, আমার চিন্তাটা বোঝো, চিন্তাটা আসল। সলিউশনটার থেকে বড় কথা কিভাবে আমি সলিউশনে পৌঁছলাম, কিভাবে চিন্তা করলাম। তা ত্রিভুজ তৈরি করতে হবে, ত্রিভুজের জন্য ভূমি সিলেক্ট করতে হবে, শীর্ষবিন্দু সিলেক্ট করতে হবে। ভূমি এই রেখা থেকে, শীর্ষবিন্দু ওই রেখা থেকে, দুটো গুণ করে। ভূমি ওই রেখা থেকে, শীর্ষবিন্দু এই রেখা থেকে, দুটো গুণ করে, আলটিমেটলি যোগ করে। এই হচ্ছে কাউন্টিং, এই হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। বিউটিফুল, বিউটিফুল অঙ্ক। চলো নেক্সট। এইবার এইবার কি করা যায়, এইবার কি করা যায়? হ্যাঁ, কোন সমতলে অবস্থিত 18টা বিন্দুর মধ্যে 5টা সমরেখ এবং এদের ব্যতীত কোনো 3টে বিন্দু সমরেখ নয়, তাহলে সমস্ত বিন্দুগুলো যোগ করে যত বিভিন্ন সংখ্যক সরলরেখা উৎপন্ন হয়। সহজ অঙ্ক। 18টা বিন্দু আছে, তো যদি কোনো 3টে সমরেখ না হতো তাহলে আমি 18C2 খানা সরলরেখা তৈরি করতে পারতাম। যদি কোনো 3টে বিন্দু সমরেখ না হতো তাহলে 18C2 খানা যে জোড়া, তাদের নিয়ে যে 18C2 খানা সরলরেখা হয়, সেই সরলরেখাগুলোর উপর অন্য কোনো বিন্দু পড়ে না, তার মানে সেই সরলরেখাগুলো প্রত্যেকটা আমি কাউন্ট করতে পারি। কিন্তু এখানে 5টা বিন্দু সমরেখ বলে দিয়েছে, তাহলে ওই 5টা বিন্দু সমরেখ না হলে যতগুলো নিতাম আমি, যতগুলো সরলরেখা তারা দিত, সেটা আমি এর মধ্যে ধরে ফেলেছি, সেটাকে বাদ দিতে হবে। তাহলে 5টা বিন্দু যদি সমরেখ না হতো তাহলে তারা আমাকে 5C2 খানা সরলরেখা দিত, সেগুলোকে বাদ দিতে হবে, সেগুলো তারা দিচ্ছে না কারণ তারা সমরেখ। কিন্তু তার বদলে তারা কটা দিচ্ছে না, ওই 5টা বিন্দু মিলে একটাই দিচ্ছে, 5টা বিন্দু মিলে একটাই দিচ্ছে, তো সেই একটা আমাকে যোগ করতে হবে। এই হচ্ছে সিম্পল লজিক, এক কথায় অঙ্ক শেষ। 18C2 মানে হচ্ছে 18 ইন্টু 17/2 মানে 9 ইন্টু 17, 9 17 মানে 153, 153 মাইনাস 5C2 মানে 10 প্লাস 1 মানে 153, 143 প্লাস 1 মানে 144, 144 ধারা জারি হলো পারমুটেশন কম্বিনেশনের ওপর। পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করা আমরা বন্ধ করে দেবো, তাকে করবো? কখনো করবো না। পারমুটেশন কম্বিনেশন আমরা চালিয়ে যাবো, হটাও 144 ধারা। চলো নেক্সট অঙ্ক, চটপট অঙ্ক করি। আবার বিউটিফুল বিউটিফুল অঙ্ক আসছে। রায়ান মার্টিনে এত সুন্দর অঙ্ক, ভালো লাগছে দেখে। কি বলছে? বলছে যে কোন সমতলে n সংখ্যক সমান্তরাল সরলরেখাকে ওই সমতলে n সংখ্যক সমান্তরাল সরলরেখা ছেদ করলো, কতগুলো সামান্তরিক তৈরি হবে। তাহলে আঁকি সমান্তরাল সরলরেখা। m আর n তো আমি জানি না, এ একটা রেখা, 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 ধরো m সংখ্যক এরকম রেখা আছে, m সংখ্যক এরকম রেখা আছে, আর n সংখ্যক রেখা এদিক থেকে আঁকলাম আমি, এরা সবাই সমান্তরাল। n সংখ্যক রেখা, n সংখ্যক রেখা, n সংখ্যক রেখা, তাই না? n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক সমান্তরাল রেখা আছে। তাহলে আমার কাজ হচ্ছে সামান্তরিক কাউন্ট করা, কতগুলো সামান্তরিক তৈরি হয়েছে কাউন্ট করতে হবে। সামান্তরিক কিভাবে গুনবো, সামান্তরিক কখন তৈরি হয় এটা আমাকে ভাবতে হবে। একটা সামান্তরিক তৈরি হয় যখন
দুটো যে কোনো দুটো সমান্তরাল রেখাকে অন্য দুটো সমান্তরাল রেখা ছেদ করে, তখন একটা সামান্তরিক তৈরি হয়। তার মানে এখানে যে কোনো দুটো সমান্তরাল রেখা আমি সবুজগুলোর মধ্যে থেকে বেছে নিই, ধরো এইটাকে বেছে নিলাম আর এইটাকে বেছে নিলাম, আর যে কোনো দুটো হলুদ সমান্তরাল সরলরেখা বেছে নিই, যেমন আমি এইটাকে বেছে নিলাম আর এইটাকে বেছে নিলাম, তাহলে এদের সংযোগস্থলে এই দুটো জোড়ার যে সংযোগস্থল সেইখানে একটা সামান্তরিক তৈরি হয়ে গেল কি হলো না? এই একটা সামান্তরিক তৈরি হয়ে গেল তো। তাহলে যত রকম ভাবে আমি এক জোড়া সবুজ রেখা বেছে নেব আর এক জোড়া হলুদ রেখা বেছে নেব, তাদের গুণ করলেই আমার কাজ শেষ। তাহলে এক জোড়া সবুজ রেখা কত রকমের বেছে নিতে পারবো না? NC2 ওয়েজে, এন খানা সবুজ রেখা আছে, তাহলে NC2 ওয়েজে আমি দুটো সবুজ রেখা বাঁচতে পারবো, গুণ MC2 ওয়েজে আমি দুটো হলুদ রেখা বাঁচতে পারবো। তাহলে এদের গুণ করলেই আমি পেয়ে যাব উৎপন্ন সামান্তরিকের সংখ্যা। আর এটা মানে এদের মধ্যে কোনটা? NC2 মানে n ইন্টু n-1/2, এটা m ইন্টু m-1/2, তাহলে mn ইন্টু m-1 ইন্টু n-1/4, অপশন সি। অপশন সি ওয়ান্স এগেইন বিউটিফুল অঙ্ক। এর মধ্যে ভিজুয়ালাইজেশন আছে, এর মধ্যে বেসিক কাউন্টিং আছে। বেসিক কাউন্টিং, কাউন্ট করা। আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন তো বলি না, আমরা হায়ার ম্যাথমেটিক্সে সিম্পলি এটাকে কাউন্টিং বলি। তো গুনতে শিখতে হবে। আমরা গুনলাম, একটা এলিগেন্ট ওয়েতে আমরা গুনলাম, আঙুলের কর গুনে নয়, এলিগেন্ট ওয়েতে আমরা গুনলাম। চল নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক, বিষয় নির্বাচন করতে হবে। বিষয় নির্বাচন করি আমরা, আমাদের বিষয় তো অঙ্ক, আমরা নির্বাচন করেই ফেলেছি। ভবিষ্যতে যদি সম্ভব হয় তো আমরা নির্বাচন করব স্ট্যাটিস্টিক্স, আমরা নির্বাচন করব ডেটা সায়েন্স। আপাতত কাউন্টিং। দুজন ছাত্র চারটি বিষয় থেকে কত রকম ভাবে বিষয় নির্বাচন করতে পারে যাতে প্রত্যেকে অন্তত একটি বিষয় নিতে বাধ্য হয়। পড়াশোনা করতেই হবে, কোনো বিষয় না নিয়ে বাড়ি চলে যাবে, নট অ্যালাউড। তো চারটে বিষয় আছে, চারটে বিষয় আছে, আমি ধরলাম সেগুলো হচ্ছে বাংলা, আর সেগুলো আমি বাংলা নেব না, সেগুলো ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, আর বায়োলজির থেকে আমার ভালো লাগে স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্স। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, স্ট্যাটিস্টিক্স। দুজন ছাত্র আছে, আমি আছি, তুমি আছো। কত রকম ভাবে নির্বাচন করা যায়? কত রকম ভাবে নির্বাচন করা যায় না, আমি একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, চারটে নিতে পারি। হয় একটা নেবো, নয় দুটো নেবো, নয় তিনটে নেবো, নয় চারটে নেবো। এবার কম্বিনেশন নিতে পারি, একটা নিতে পারি 4 রকমের, দুটো নিতে পারি 4C2 রকমের। তো এইভাবে কি ভাববো আমি? এভাবে ভাববো কি না? এভাবে আমি ভাববো না, আমি এভাবে ভাববো না। আমি দেখবো যে টোটাল কত রকমের আমি নির্বাচন করতে পারি। ফিজিক্সকে আমি হয় নির্বাচন করব, নয় করব না, তো দুটো অপশন। কেমিস্ট্রিকে হয় করব, নয় করব না, দুটো। ম্যাথমেটিক্সকে হয় নেব, নয় নেব না, দুটো। স্ট্যাটিস্টিক্সকে হয় নেব, নয় নেব না। তাহলে 2^16, 2^16 ওয়েজে আমি যে কোনো একটা বা তার বেশি বিষয় নির্বাচন করতে পারি। কিন্তু বলেছে অন্তত একটা নিতেই হবে, তাহলে 2^16 থেকে একটা বাদ দিতে হবে। সেই একটা কোনটা? যেখানে আমি কোনোটাই নিইনি, কোনোটাই নির্বাচন করিনি, সেটা অ্যালাউড নয়। 2^16 কেন করলাম? 2^4 মানে 16। 16 রকমে আমি নির্বাচন করতে পারি যে কোনো একটা বা তার বেশি বিষয়। এবার এর মধ্যে একটা এমন আছে যেখানে আমি কোনোটাই নির্বাচন করিনি, সেটাকে বাদ দিলাম, তাহলে 15। তাহলে আমার ক্ষেত্রে অন্তত একটা বিষয় নির্বাচন করার উপায় হচ্ছে 15। তোমার ক্ষেত্রেও 15, তাহলে দুজন মিলে করছি তো, তাহলে গুণ হয়ে যাবে। 15 ইন্টু 15 মানে 225। সিম্পল, 225। ডান। এন খানা জিনিস আছে বা আমার এন খানা বন্ধু আছে, তাদেরকে আমি কত রকম উপায়ে আমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করব। একজনকে করতে পারি, দুজনকে করতে পারি, তিনজনকে করতে পারি, চারজনকে করতে পারি, তাহলে NC1 প্লাস NC2 প্লাস NC3। আমি কাউকে নাও করতে পারি, তাহলে NC0। টোটাল যোগ করলে কত হয়? 2^n হয়। কেন হয়? কম্বিনেটোরিয়াল আর্গুমেন্ট। যে কোনো একটা বন্ধুকে আমি হয় নির্বাচন করবো, নয় করবো না, তাহলে দুটো অপশন প্রত্যেকের জন্য, n জনের জন্য 2^n অপশন। তাহলে এখানে চারটে সাবজেক্ট, 16টা অপশন, কিন্তু একটা বাদ গেল কেন? কারণ অন্তত একটি বিষয় আমাকে নিতে বাধ্য করা হচ্ছে। তাই 15 গুণ 15, 225। চলো পরের অঙ্ক। চটপট অঙ্ক করছি আমরা, 1 ঘন্টার মধ্যে আমরা কতগুলো করে ফেললাম? প্রায় 19টা অঙ্ক করে ফেললাম। কি স্পিড! এরকম স্পিডে যদি পরীক্ষা অঙ্ক করো, কে তোমাকে আটকাবে? কেউ তোমাকে আটকাতে পারবে না। ক্রিকেট দল নির্বাচন করতে হবে, চলো ক্রিকেট দল নির্বাচন করি। এটাও এক ধরনের অঙ্ক, এটাও এক ধরনের অঙ্ক। এরকম অঙ্ক তোমাদের আসবে, এলে যেন তোমরা পারো সেটা আমাকে এনশিওর করতে হবে। 13 জনের একটা ক্রিকেট দলে
বলা ভালো ক্রিকেট দল তো নয়, একটা একটা গ্রুপে আর কি, একটা টিম নয় এটা, স্কোয়াড। সেখানে 4জন বোলার আছে, তার মানে 9জন ব্যাটসম্যান আছে। তো সেখান থেকে 11 জনের টিম নামাতে হবে মাঠে, যাতে কমপক্ষে 2জন বোলার থাকবে। ও, কমপক্ষে 2জন বোলার, মানে 2জন বোলার থাকতে পারে, 3জন বোলার থাকতে পারে, 4জন বোলারও থাকতে পারে। 5জন কি থাকতে পারে না, কারণ 5জন বোলার তো আমার 5 নম্বর বোলার আমার স্কোয়াডেই নেই। তাহলে কেস 1, আচ্ছা টোটাল আমার কাছে আছে 13 জন, তার মধ্যে 9জন ব্যাটসম্যান, 9জন ব্যাটসম্যান, 4 বোলার। তাহলে আমাকে সিলেক্ট করতে হবে 11 জন, যার মধ্যে কমপক্ষে 2জন বোলার। তাহলে কেস 1, 2 বোলার্স, 2জন বোলার নিলাম। 2জন বোলার নিতে হলে আমার কি করতে হবে, ব্যাটসম্যান নিতে হবে 9জন। তো 9জন ব্যাটসম্যানের 9জনই এই 9জনের মধ্যে থেকেই আসবে। তাহলে 9C9 মানে অনলি ওয়ান ওয়েজ, আমাকে 9জন ব্যাটসম্যানকে নিয়ে নিতে হবে। আমার টিমে 9জন ব্যাটসম্যান দরকার, অপশন আছে 9জনই নেওয়ার, তো সবাইকে নিতে হবে, দ্যাটস অনলি ওয়ান ওয়ে। আর বাকি 2জন বোলারকে এই 4জনের মধ্যে থেকে নিতে হবে, দ্যাট ইজ 4C2, মানে টোটাল 6 ওয়েজ। তো কেস 2, তাতে আমার 3জন বোলার নিলাম। 3জন বোলার মানে 8জন ব্যাটসম্যান। তাহলে 9C8 ওয়েজে আমি ব্যাটসম্যান সিলেক্ট করলাম, আর 4C3 ওয়েজে আমি বোলার সিলেক্ট করলাম। তো 9C8 মানে 9, 4C3 মানে 4, 4 9 36। কেস 3, 4জন বোলারকেই নিয়ে নিয়েছি। তাহলে ব্যাটসম্যান আমি নিয়েছি কতজন, 7জন। 9C7 ওয়েজে ব্যাটসম্যান নিয়েছি, 4জন বোলারকেই নিয়েছি, সেটা একরকম ভাবেই নেওয়া যায়। তো 9C7 মানে হচ্ছে 9 × 8/2, না সরি, হ্যাঁ 9C7 মানে 9C2, 9 × 8/2 মানে এগেন 4 9 36, এগেন 4 9 না, সেটা গন্ডগোল হচ্ছে, হ্যাঁ না 4 9 36 ঠিকই আছে। তো টোটাল কত হলো, 36 36 72 আর 6 78। 36 36 72 6 78, ডান। হ্যাঁ, ভেঙে ভেঙে করে ফেললাম, 36 36 72 আর 6 78। চলো ফাইন, ফাইন। আমি কোনো পজ নিচ্ছি না, কারণ এটা তো লাইভ ক্লাস নয়, তোমরা রেকর্ড করো, তোমরা এটা রেকর্ডই দেখবে। সুতরাং তোমরা নিজেরা পজ করে নাও, তারপর দেখো। আমার পজ করার কোনো মানে হয় না, তো আমি প্রসিড করছি। নেক্সট অঙ্ক, তাসের প্যাকেট। তাসের প্যাকেট থেকে তাস সিলেক্ট করতে হবে। খুব সহজ কাজ, খুবই সহজ কাজ, এর মধ্যে কোনো জটিলতা নেই। তাসের প্যাকেট থেকে তাস সিলেক্ট করব। 52টা তাস আছে, কত উপায়ে 4টে তাস বাছাই করব যাতে কমপক্ষে 2টো টেক্কা। তো 52টা তাস আছে, যার মধ্যে 48টা নর্মাল তাস, আর প্লাস 4টে হচ্ছে টেক্কা, 4SS। তাহলে আমাকে বাছাই করতে হবে 4টে, কমপক্ষে 2টো টেক্কা। তো কেস 1-এ আমি নিচ্ছি 2SS। 2SS মানে হচ্ছে 2টো টেক্কা নিয়েছি এই 4টের মধ্যে থেকে, আর বাকি 2টো নিয়েছি 48টার মধ্যে থেকে। তাহলে 48C2 × 4C2, এটা কত হয়, এটা হচ্ছে 48C2, মানে এটা তো একটা বড় সংখ্যা রে ভাই। হ্যাঁ, উত্তরও বড় বড়ই আছে। এনিওয়ে ক্যালকুলেশন তোমরা করে নেবে। যদি 3টে টেক্কা নিই, সেক্ষেত্রে আমাকে একটা নিতে হচ্ছে 48টার মধ্যে থেকে, 48C1 ইন্টু 3টে নিতে হচ্ছে 4টের মধ্যে থেকে, তো 4C3 কিছু একটা হবে। আর যদি 4টে টেক্কাই আমি নিয়ে নিই, দ্যাট ইজ অলসো অ্যালাউড, কারণ কমপক্ষে 2টো টেক্কা। তাহলে 48C0, এখান থেকে আমি একটাও নিয়ে নিই, দ্যাটস অনলি ওয়ান ওয়ে। আর 4C4 আমি নিয়ে নিচ্ছি, দ্যাটস অনলি ওয়ান ওয়ে, এটা অনলি ওয়ান ওয়েতেই নেওয়া যায়। তো বাকি দুটো তোমরা কাউন্ট করে নাও, বাকি দুটো তোমরা কাউন্ট করে নাও, যোগ করো, ওর সাথে মিলিয়ে নাও, সিম্পল। আগের অঙ্কটার মতোই এটা, দুটোর মধ্যে বেসিক কোনো তফাৎ নেই, কিন্তু এরম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তোমাদের গ্রুপিং করে বাছাই করা শিখতে হবে, খুব সিম্পল অঙ্ক, কোনো জটিলতা নেই। কত রকম ভাবে 8টি বিভিন্ন বস্তুকে 2টি সমান সংখ্যায় দলে বিভক্ত করা যায়। বেশ, করা যাক, করা যাক, এটাও করা যাক, ইহাও করা যাক। সহজ সহজ অঙ্ক, দেখি এর মধ্যে কোনো চ্যালেঞ্জ আছে কিনা। কত রকম ভাবে 8টা বিভিন্ন বস্তুকে সমান সংখ্যায় 2টো দলে ভাগ করা যায়। সমান সংখ্যায় 2টো দলে ভাগ করব, সংখ্যাটা নির্দিষ্ট করে দেয়নি। 8টা বিভিন্ন বস্তুকে সমান সংখ্যায় 2টো দলে ভাগ করতে হবে, তো 2টো দলের মধ্যে কতজন করে থাকবে সেটা তো বলা নেই। আমি একটা একটা করতে পারি, 2টো দলের মধ্যে এখানে একজন, এখানেও একজন, এক এক দলে আমি ভাগ করতে পারি। এটা আমি কত রকমে করতে পারবো, এটা আমি করতে পারি
অবভিয়াসলি 8C1 বাকিগুলোর মধ্যে থেকে 7C1 এত রকম আমি করতে পারি। হ্যাঁ, এটা আমি করতে পারি। আমি 2-2 দলেও করতে পারি, 2-2 দলেও করতে পারি। এখানে দুজন, এখানে দুজন। আমি 3-3 দলেও করতে পারি, এখানে তিনজন, এখানে তিনজন। আমি 4-4 দলেও করতে পারি, আমি 4-4 দলেও করতে পারি, এখানে চারজন, এখানে চারজন। এত রকম দল আমি করতে পারি। আমি জানি না উত্তরে কি চেয়েছে, আমার উত্তরটা একটু গোলমেলে লাগছে। তো একজন একজন যদি আমি দল করি, তাহলে সেটা হচ্ছে প্রথম জনকে নিলাম 8C1 ওয়েজে, তারপরের জনকে আমি নিলাম 7C1 ওয়েজে। তাই 7 × 8 মানে 56 রকম। এটা হচ্ছে 8C2 × 6C2 ওয়েজে, এটা একটা হবে। এটা হবে 8C3 ইন্টু বাকি থাকলো 5C3, এত রকম। আর এটা হচ্ছে ডেফিনেটলি 8C4 রকমে, এটা নিলাম ইন্টু বাকি 4C4। তাই এগুলোকে কাউন্ট করে যোগ করলে অনেক বড় হয়ে যাবে। এখানে ছোট ছোট অপশন আছে, তাই আমার মনে হয় এখানে এত কিছু চাইনি। এখানে শুধু এইটাই চেয়েছে 8C4। 8C4 মানে হচ্ছে আমার 8 × 7 × 6 × 5 বাই ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 কাটলে 8 কাটলাম, এখান থেকে 3 × 8 = 24, 2 কাটলাম, 10 × 70। আমার মনে হচ্ছে এখানে এইটাই চেয়েছে, আমার এখানে এইটাই চেয়েছে 70। সমান সংখ্যায় দুটি দলে বিভক্ত করলাম আমি। এখানে এতগুলো এইগুলোকে চাইনি, এগুলোকে অ্যাকচুয়ালি কিছু চাইনি, শুধু এইটাই চেয়েছে সমান সংখ্যায় দুটি দলে, মানে পার্শিয়াল দল নেই, কাউকে বাকি রাখবো না, 8 জনকে নিয়েই দল করব, 4-4 দলে ভাগ করব। 4-4 দলে এইভাবে ভাগ করা যায়, দুটো দল করলাম, 8C4 × 4C4, সো দ্যাটস 70 ওয়েজ, 70 ওয়েজ। চলো পরের অঙ্কে যাই। নেক্সট অঙ্ক, উৎপাদক বার করতে হবে, উৎপাদক কাউন্ট করতে হবে। এটা একটা বিশেষ ধরনের অঙ্ক, এটাও করা যায়, খুব সিম্পল কাউন্টিং। কত রকম প্রয়োগ আছে, অঙ্কের প্রয়োগ কত রকম। একটা সংখ্যার কতগুলো উৎপাদক হয় সেটা বার করতে আমরা পারমুটেশন কম্বিনেশন লাগাবো, নিশ্চয়ই কাউন্টিংই তো। এটা করতে হলে আগে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। 15,400-কে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলতে হবে, মৌলিক উৎপাদকে ভেঙে ফেলতে হবে। 154 × 100, এটা 154 × 100, তার মানে হচ্ছে 100 মানে হচ্ছে 4 × 25, আর 154 মানে হচ্ছে কত রে ভাই? 154 মানে হচ্ছে 77 × 2, মানে 2 × 7 × 11, মানে টোটাল আমি পেলাম 3টে 2, 2 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার, না 5 আছে একটা, 2 কিউব 5 স্কোয়ার, 7 একটা, 11 একটা, এই তো পেলাম। 2 3টে, 5 2টো, 7 একটা, 11 একটা। হ্যাঁ, এই হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার কথা হচ্ছে কতগুলো উৎপাদক হবে, কতগুলো উৎপাদক হবে। এবার উৎপাদক বানানো মানে কি? উৎপাদক বানানো মানে হচ্ছে আমি এখান থেকে 2 নেব। 2 কত রকম, কতগুলো 2 নিতে পারি আমি? হয় একটাও নেবো না, নয় একটা নেবো, নয় দুটো নেবো, নয় 3টে নেবো। তাহলে 2 এর যে পাওয়ার আছে তার সঙ্গে 1 যোগ করলে যা হয়, এত রকম ভাবে আমি 2কে নিতে পারি, তাই না? 2কে তো নিতে হবে, উৎপাদক বানাচ্ছি। গুণ 5 আমি কটা নিতে পারি? হয় একটাও না, নয় একটা, নয় দুটো। তাহলে পাওয়ার যা তার সঙ্গে 1 যোগ করে এত রকম ভাবে আমি 5 নিতে বা না নিতে পারি। 7-এর ক্ষেত্রে 1 + 1, 11-এর ক্ষেত্রে 1 + 1। তাহলে টোটাল 4 × 3 × 2 × 2, মানে 4 × 3 = 12, 2 × 24, 2 × 48 রকমে 48 খানা উৎপাদক আমি তৈরি করতে পারি। এদের মধ্যে 1 আর 15,400 কিন্তু আছে। 1 কেন আছে? কারণ এদের মধ্যে এমন একটা আছে যেখানে আমি 2 একটাও নিইনি, 5 একটাও নিইনি, 7 একটাও নিইনি, 11 একটাও নিইনি, মানে শুধু 1 আছে, এটা এর মধ্যে আছে। আবার সব কটা নিয়েছি, 3টে 2 নিয়েছি, 2টো 5ই নিয়েছি, 7টাও নিয়েছি, 11ও নিয়েছি, সেটাও এর মধ্যে আছে। তাহলে এটাও এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমার দুটো বাদ দিতে হবে, 48 - 2 করতে হবে, তো 46। আর এই জিনিসটা তোমরা জানো তো, এটা তোমরা জানো তো যে পি কিউ আর এদের পাওয়ার যদি এ বি সি হয়, এরা যদি প্রাইম হয়, তাহলে এইরকম একটা সংখ্যা নিয়ে কতগুলো উৎপাদক তৈরি করা যাবে? এটা হচ্ছে a+1 × b+1 × c+1। এইরকম ধরনের আরো অনেক জিনিসের যদি ব্যাখ্যা একদম গোড়া থেকে শিখতে হয় না, তাহলে আমাদের সারথি ব্যাচে ক্লাস জয়েন করতে হবে স্যার। ওখানে একদম ইন ডেপথ আমি এগুলো অ্যানালাইজ করি।
একটা প্রপারলি ভিজুয়ালি এগুলোকে বোঝাই, ইনটিউশন তৈরি করি একদম গোড়া থেকে। সেটা পারমুটেশন কম্বিনেশন কেন, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই এক কথা। এখানে তো আমি জাস্ট প্রবলেম সলভ করছি, এখানে তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনই দেখাবো। চলো নেক্সট অঙ্ক শুরু করছি পরের অঙ্ক থেকে, বেশি সময় নষ্ট না করে। 6টা ক্রিকেট ম্যাচের ফলাফল প্রেডিক্ট করতে হবে, ভবিষ্যৎবাণী করতে হবে। কতগুলি বিভিন্ন ফলাফলে ঠিক, মানে কতগুলি বিভিন্ন প্রেডিকশনে ঠিক দুটো সঠিক ফল থাকবে। 6টা ক্রিকেট ম্যাচ হবে। ধরা যাক আমাদের ফেভারিট ক্রিকেট ম্যাচ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে। তো 6টা ম্যাচ আছে, 1 2 3 4 5 6টা ম্যাচ। আমি প্রেডিক্ট করতেই পারি, ধরা যাক আমি, কি হতে পারে একটা ম্যাচের ফলাফল, হয় ইন্ডিয়া জিতবে, নয় ইন্ডিয়া হারবে, নয় টাই হবে। হ্যাঁ, জিতবে হারবে, নয়তো টাই হবে। এই তো ক্রিকেট ম্যাচে 3 রকম ফল হতে পারে। তো আমি ধরলাম প্রথম ম্যাচে ইন্ডিয়া জিতলো, পরের ম্যাচেও ইন্ডিয়া জিতলো, তারপরের ম্যাচে হয়তো ইন্ডিয়া হারলো, তারপরের ম্যাচে ইন্ডিয়া জিতলো, তারপর হারলো, তারপর আবার জিতলো। ঠিক আছে, এই ধরো আমার প্রেডিকশন। এখন ঠিক দুটো ফল হতে হবে সঠিক, মানে বাকিগুলো ভুল হতে হবে। এখন সঠিক ফল ঠিক দুটো, 6টার মধ্যে ঠিক দুটো, কোন দুটো সেটাকে আমাকে নির্বাচন করতে হবে। তাহলে 6টার মধ্যে ঠিক দুটো নির্বাচন করা যায় 6C2 = 15 উপায়ে, আর বাকিগুলো হতে হবে ভুল। তো 6টার মধ্যে যে কোনো দুটো ঠিক, ধরো এইটা আর এইটা আমার ঠিক হয়েছে, বাকিগুলো হতে হবে ভুল। এবার বাকিগুলো ভুল মানে এখানে সে ইন্ডিয়া জেতেনি, তাহলে এখানে ইন্ডিয়া হয় হেরেছে, নয় ড্র হয়েছে, এই দুটোর মধ্যে একটা হয়েছে। এখানেও তাই, এটা হয়নি, অন্য দুটো হয়েছে, এটা হয়নি, অন্য দুটো হয়েছে, এটা হয়নি, অন্য দুটোর মধ্যে কোনো একটা হয়েছে। তাহলে 15 আর বাকি যে চারটে সেইগুলোর জন্য যে কোনো দুটো করে হতে পারে। তাহলে 2⁴ 62 দুটো ম্যাচ আমার প্রেডিকশন লেগেছে। ধরো এই দুটো সেই দুটো ম্যাচ যেখানে আমার প্রেডিকশন লেগেছে, এগুলো আর চেঞ্জ হবে না। কিন্তু বাকি যে চারটে সেখানে তো আমার প্রেডিকশনটা লাগেনি। তাহলে আমি যেটা করিনি সেটা ছাড়াও আরো দুটো অপশন আছে, তাহলে চারটের প্রত্যেকটার জন্য দুটো করে অপশন। তাহলে কত রকম হতে পারে, তাহলে 2⁴ মানে 15 গুণ 16, 15 গুণ 16, 15 15 225, 15 16 240, 15 16 240। দ্যাট শুড বি দ্য কারেক্ট অপশন। তো সুন্দর অঙ্ক, উইথ প্রপার লাইন অফ থিঙ্কিং তুমি এক মুহূর্তে উত্তর দিয়ে দিতে পারো। তো বুঝে নিতে হবে ক্রিকেট ম্যাচ, উইনিং, আ লস অর আ টাই, দিস আর 3 অপশনস। 6 রকম প্রেডিকশন, যে কোনো দুটো ঠিক, 6C2 ওয়েজে সেটা নির্বাচন করা যায়। বাকিগুলোর ক্ষেত্রে আমার প্রেডিকশন লাগবে না, কিন্তু অন্য দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে 2⁴, তাহলে 15 গুণ 16 240। চলো, টাইম টু মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম, হুইচ ইজ আ ক্লাসিক, অ্যান অল টাইম ক্লাসিক। একটা দাবার ছকে কতগুলো বর্গক্ষেত্র থাকে? বিউটিফুল প্রবলেম, বিউটিফুল প্রবলেম। এখানে কাউন্টিং এর একটা বিশেষ জায়গা, দাবার ছকে কতগুলো বর্গক্ষেত্র থাকে। দাবার ছক কিরকম দেখতে হয়? দাবার ছক তো এইরকম দেখতে হয়। এই ধরো আমার একটা দাবার ছক, 8টা করে থাকে না, দাবার ছকে 8টা ঘর থাকে, 1 2 3 4 5 6 7 8। এই এবার ধরো এদিকেও থাকবে, 1 2 3 4 5 6 7 8। এই হলো আমার দাবার ছক। এখন 8টা করে ঘর। বর্গক্ষেত্র কটা? বর্গক্ষেত্র দেখো, এই ছোট ছোট বর্গক্ষেত্র কটা আছে? 8 × 8 64টা আছে। কিন্তু বর্গক্ষেত্র তো শুধু ছোট ছোট নয়, বড় বর্গক্ষেত্রও তো হতে পারে। দুটো ঘরের 2 ইউনিট বর্গক্ষেত্রও তো হতে পারে, 3 ইউনিটের বর্গক্ষেত্রও তো হতে পারে, আরে একটা 4 ইউনিটের বর্গক্ষেত্রও তো হতে পারে। সব মিলিয়ে কতগুলো বর্গক্ষেত্র সেটা আমাকে কাউন্ট করতে হবে। তো সেইটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে কি করে কাউন্ট করবো? আমাকে বুঝতে হবে বর্গক্ষেত্র কিভাবে তৈরি হয়। একটা বর্গক্ষেত্র কখন তৈরি হয়? যখন সামন্তরিক, মনে আছে এম খানা সরলরেখা, এন খানা সরলরেখা সামন্তরিক তৈরি করেছিলাম, সেই অঙ্কটার মতো করেই ভাবো। একটা বর্গক্ষেত্র কখন তৈরি হয়? যখন দুটো সমান্তরাল সরলরেখা অন্য দুটো সমান্তরাল সরলরেখাকে কাটে, কিন্তু এই দুটোর মধ্যে যে দূরত্ব
এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা সেম হতে হবে, তবেই বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে আমাকে কি নির্বাচন করতে হবে? এই যে আমার রেখা আছে আটখানা, এদের মধ্যে সমদূরত্ব সম্পন্ন রেখার পেয়ার জুটি নির্বাচন করতে হবে। আর এদিকেও যে অনুভূমিক রেখাগুলো হরাইজন্টাল লাইনগুলো আছে আটখানা, এদের মধ্যেও সমান দূরে আছে এমন জোড়া নির্বাচন করতে হবে। মনে করো এইটাকে আমি নিলাম আর এইটাকে আমি নিলাম, এদের মধ্যে ডিস্টেন্স কত? 1 2 3 4, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4। তাহলে এদিক থেকেও যখন আমি ধরো এইটাকে নেব আর আমাকে 1 2 3 4 এইটাকে নিতে হবে, তাহলে আমি এদের ছেদ বিন্দুতে এইটা পাবো, এদের ছেদ বিন্দুতে এইটা পাবো, এদের ছেদ বিন্দুতে এইটা পাবো, আর এদের ছেদ বিন্দুতে এইটা পাবো, মানে 4 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমি পাবো। তাহলে আমাকে নির্বাচন করতে হবে কিরকম ভাবে? এদিক থেকে প্রথমে 1 ইউনিট, এদিক থেকে প্রথমে 1 ইউনিট দূরে আছে এমন কতগুলো জোড়া আছে আমার নির্বাচন করতে হবে 1 ইউনিট দূরে। তাহলে আমি এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এরকম করে 8 জোড়া নিতে পারি। 8 জোড়া ভার্টিক্যাল লাইনস এর পেয়ার নিতে পারি যারা 1 ইউনিট দূরে আছে। হরাইজন্টালের ক্ষেত্রেও তাই, 8টা জোড়া। তাহলে 8 × 8 = 64 খানা আমি পাবো 1 ইউনিট স্কোয়ার, এরকম ছোট ছোট স্কোয়ার। এবার যদি 2 ইউনিট স্কোয়ার চাই, এরকম 2 ইউনিট স্কোয়ার চাই, তাহলে আমাকে এদিকে 2 গ্যাপে আছে এমন ভাবে নিতে হবে, এই একটা পাবো, এই আর একটা পাবো, এই পাবো, মানে 1 3 নেব, 2 4 নেব, 3 5 নেব, এরকম করতে করতে 6 8 অবধি নেব। তাহলে কটা জোড়া আমি পাবো? 6 8 না, 1 2 3 4 5 6 7 8 9, এই যে একদম 7 9 অবধি আমি পাবো টোটাল আমার 7টা জোড়া। তাহলে এদিকেও 7টা জোড়া, এদিকেও 7টা জোড়া, 7 7 49টা জোড়া। সেরকম ভাবে এবার বুঝে যাচ্ছ প্যাটার্ন তৈরি হয়েছে। এবার আমি 3 ইউনিট চাই, মানে এইরকম স্কোয়ার, এইরকম স্কোয়ার চাই, 3 ইউনিটের স্কোয়ার চাই। তাহলে 1 এর সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, এরকম করতে করতে আমি 6 এর সাথে 9 অবধি পাবো, মানে 6টা জোড়া পাবো। আবার এদিকেও 6টা জোড়া পাবো। তাহলে 3 ইউনিটের স্কোয়ার তৈরি হবে আমার 36 খানা। বোঝাই যাচ্ছে 25, এখানে আমার 16, এখানে আমার 9, এখানে আমার 4, এখানে আমার 1। এই 1 থেকে 8 পর্যন্ত সবকটা স্কোয়ার যদি যোগ করি, কোনো স্কোয়ার কি বাদ গেল? 1 4 9 16 25 36 49 64, না কোনো স্কোয়ার বাদ যায়নি, কোনো স্কোয়ার বাদ যায়নি, না কোনো স্কোয়ার বাদ যায়নি। এই যে যোগফলটা, এটাই হচ্ছে আমার আনসার। এই যোগফলটা হচ্ছে আমার আনসার। কতগুলো স্কোয়ার আছে? সব রকম ইউনিটের স্কোয়ার আমি ক্যালকুলেট করলাম 1 স্কোয়ার থেকে 64 পর্যন্ত। কিভাবে কাউন্ট করলাম? না, এই ভার্টিক্যাল লাইনস আর হরাইজন্টাল লাইনস এর পেয়ার ক্যালকুলেট করলাম। যখন 1 ইউনিট স্কোয়ার নিচ্ছি তখন 1 ইউনিট দূরত্বে কতগুলো জোড়া আছে? 8টা জোড়া। যখন 2 ইউনিট স্কোয়ার নিচ্ছি তখন 2 ইউনিট দূরত্বের জোড়াগুলোকে নিচ্ছি, 7 করে জোড়া। তাহলে এইভাবে ক্যালকুলেট করলাম। এই যে যোগফলটা ক্যালকুলেট করারও বিশেষ উপায় আছে। কেউ যদি মনে করো এপি সিরিজের ফর্মুলা লাগাতে পারো, সাম অফ স্কোয়ারস এর ফর্মুলা লাগাতে পারো। সাম অফ স্কোয়ারস এর ফর্মুলা হচ্ছে n × n + 1 × 2n + 1/6। এখানে n = হচ্ছে তোমার 8। তাহলে 8 × 9 × 8 × 16 17, 8 × 16 17, 17/6, মানে হচ্ছে আমার 8 9 72, 6 12 72, 12 × 17, 12 × 17 কত হয় ভাই? 12 × 17, 12 × 17 মানে হচ্ছে আমার 12 13 14 15 16 17, 12 × 17 মানে হচ্ছে 12 12 144, 5 12 60, 306। দাবার ছক কতগুলি বর্গক্ষেত্র থাকে? 12 12 144 আর 5 12 60, 144 আর 60 206, 206, সরি সরি, 144 আর 60 204, ভুল বলছি, 204, হ্যাঁ 204 শুড বি দ্য রাইট আনসার। তো এই হলো আমাদের একটা ক্লাসিক প্রবলেম, দাবার ছকে কতগুলি বর্গক্ষেত্র থাকে। চলো লেটস মুভ অন। এরপর কি আছে আমাদের দেখি। বাহ, আর একটা বিউটিফুল প্রবলেম, আর একটা বিউটিফুল প্রবলেম, যেখানে আমাদের কাছে একটা ছবি আছে। যখনই দেখবে একটা ছবি রয়েছে জানবে একটা ইন্টারেস্টিং প্রবলেম হতে চলেছে। অ্যাটলিস্ট উই ক্যান বি হোপফুল। এইচএস লেভেলে, বোর্ড লেভেলে আমরা খুব ইন্টারেস্টিং প্রবলেম তো পাই না, সেটার জন্য আমরা আমাদের একটু জেই এর দিকে, আইএসআই এর দিকে তাকাতে হয়। এখানে প্রশ্ন করছে প্রদত্ত চিত্রটি, মানে এইটা যার মধ্যে 4টে ত্রিভুজ আছে, 5টা ত্রিভুজ আছে, এমন ভাবে প্রদত্ত চিত্রটি এমন রং করতে হবে যাতে প্রত্যেকটা ত্রিভুজ, মানে ছোট ত্রিভুজ,
হয় লাল অথবা নীল অথবা সবুজ, 3 রকম অপশন আছে। এবং পাশাপাশি দুটো ত্রিভুজ কখনোই এক রঙের না হয়। আচ্ছা, পাশাপাশি দুটো ত্রিভুজ কখনো এক রঙের হবে না, মানে এটাকে যদি আমি ইয়েলো করি তাহলে এটা ইয়েলো হতে পারবে না, কিন্তু এটা ইয়েলো বা এটা ইয়েলো হতে পারবে, কিন্তু এটা ইয়েলো হতে পারবে না, এটাকে আমাকে অন্যরকম রং করতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো কাউন্ট করতে হবে। বেশ, তো পাশাপাশি দুটো ত্রিভুজ এক রঙের হবে না। এখানে পাশাপাশি ত্রিভুজ বলতে কি? এখানে পাশাপাশি বলতে শুধুমাত্র এই মাঝখানে যেটা আছে, লক্ষ্য করো এই মাঝখানে যেটা আছে এটাকে আমি স্টার মার্ক করলাম, এর সাথেই একমাত্র পাশাপাশি হয়। এটা এর পাশাপাশি, এটা এর পাশাপাশি, এটা এর পাশাপাশি, কিন্তু এই দুটো পাশাপাশি নয়, এই দুটো পাশাপাশি নয়, এই দুটো পাশাপাশি নয়। তাহলে মাঝখানে ত্রিভুজটাকে আমাকে টার্গেট করতে হবে। মাঝখানে ত্রিভুজটাকে কোনো একটা রং দেব, সেটার সাপেক্ষে অন্যগুলোকে অন্য রং আমি যা খুশি দিতে পারি। তো মনে করো মাঝখানে ত্রিভুজটাকে আমি লাল দিলাম, মাঝখানে ত্রিভুজটাকে আমি দিলাম রেড কালার, মাঝখানে ত্রিভুজটাকে আমি লাল দিলাম। যদি লাল দিয়ে ফেলি তাহলে পাশের তিনটের জন্য প্রত্যেকটার জন্য আমার কাছে কটা করে অপশন আছে? নীল বা সবুজ অপশন আছে। লাল তো করতে পারবো না, তাহলে পাশাপাশি দুটো লাল হয়ে যাবে। তাহলে বাকি এটার জন্য আমার কাছে অপশন আছে ব্লু, এটার জন্য আমার কাছে অপশন আছে ব্লু বা গ্রিন, এটার জন্য গ্রিন বা ব্লু, এটার জন্য ব্লু বা গ্রিন। তাহলে প্রত্যেকটার জন্য দুটো করে অপশন। তাহলে টোটাল কত? 2 গুণ 2 গুণ 2 মানে 8টা অপশন। এই 8টা অপশন কখন হলো? যখন মাঝখানে লাল ফিক্স করে দিয়েছি। তো মাঝখানে তো আমি গ্রিনও ফিক্স করতে পারতাম, মাঝখানে তো আমি ব্লুও ফিক্স করতে পারতাম। তাহলে 8 প্লাস 8 প্লাস 8, টোটাল 24 রকম কালারিং আমি করতে পারতাম। টোটাল 24 রকম কালারিং আমি করতে পারতাম। ইটস আ বিউটিফুল প্রবলেম, খুব ইজি প্রবলেম। কিন্তু আমরা যেভাবে টার্গেট করলাম এই মাঝখানে স্কোয়ারটাকে, এটাই ছিল কি স্ট্র্যাটেজি। পজ করে নাও, ব্যাক করে নাও, দেখে নাও আমি কি করলাম, চিন্তাটা বোঝো। মাঝখানের যে ত্রিভুজটা সেটাকে আমি টার্গেট করলাম কেন? কারণ এই মাঝখানের ত্রিভুজটাই হচ্ছে এই প্রবলেমের হার্ট, প্রবলেমের কি। এটাকে ধরলে বাদ বাকিগুলোকে আমি ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অ্যারেঞ্জ করতে পারি, মাঝখানেরটাকে যদি ফিক্স করি। চলো পরের প্রবলেম। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার প্রত্যেকে 5 অপেক্ষা বড় এবং তাদের সমষ্টি 23 অপেক্ষা কম, সম্ভাব্য সকল যুগ্ম সংখ্যার জোড়। আচ্ছা দেখি, ইন্টারেস্টিং অঙ্ক। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে একটা n হলে একটা n+2, দুজনেই 5-এর থেকে বড় আর তাদের সমষ্টি 23-এর থেকে কম। আচ্ছা, তো 5-এর থেকে বড় আর সমষ্টি হচ্ছে 23-এর থেকে কম। তো দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা যারা প্রত্যেকে 5-এর থেকে বড়, তাদের সমষ্টি যদি 23-এর থেকে কম হতে হয় তাহলে তাদের উপর একটা স্ট্রিক্ট আপার বাউন্ড আমার চলে আসছে, একটা স্ট্রিক্ট আপার বাউন্ড চলে আসছে। দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা, তাই তো, n আর n+2 যদি যোগ করি আমি পাই 2n+2, এটা হচ্ছে আমার 23-এর থেকে কম। এবার এটা তো জোড় সংখ্যা, 23-এর থেকে কম মানে এটা 22 হতে পারে ম্যাক্সিমাম, তার মানে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 22। তার মানে আমি বলতে পারি যে n+1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 11 বা n ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, n ইজ লেস দ্যান ইকুয়াল টু 10। তাহলে পেয়ারটা আমার 10-12 অব্দি যেতে পারে, তাই না? 10-12 অব্দি যেতে পারে। এবার 5 অপেক্ষা বড়, তার মানে 6-8 ইজ আ ভ্যালিড পেয়ার, 8-10 ইজ আ ভ্যালিড পেয়ার, 10-12 ইজ অলসো আ ভ্যালিড পেয়ার। এই তো, এই তিনটেই তো ভ্যালিড পেয়ার, আর তো কোনো পেয়ার নেই। 6-8, 8-10, 10-12, এরপরে যদি আমি 12-14 নিয়ে নিই তো তাদের যোগ করলে 23-এর থেকে বড় হয়ে যাবে। আর সিম্পল অ্যাজ দ্যাট। এই খুব সহজ অঙ্ক, কি বলবো এই নিয়ে, আর ভুল করলাম না তো আবার? না, ঠিকই আছে। 6-8, 8-10, 10-12, 6-8, 8-10, 10-12। আর একটা অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। খুব তাড়াতাড়ি, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা 25-26টা অঙ্ক করে ফেললাম। পারমুটেশন কম্বিনেশনের অঙ্কে আমরা এই স্পিডটা এক্সপেক্ট করতেই পারি, যদি প্রপারলি চিন্তা করতে পারি তো এরকম স্পিডে অঙ্ক করা যায়, কোনো ব্যাপার না। বিবৃতি 1, একটা ঘরে 6টা দরজা আছে, একটা ব্যক্তি যে দরজা দিয়ে ঢুকলেন সেই দরজা দিয়ে বেরোলেন না, তাহলে এমন বিন্যাসের সংখ্যা। ও 6টা দরজা আছে, যেটা দিয়ে ঢুকবো সেটা দিয়ে বেরোবো না। আচ্ছা, তাহলে যেটা দিয়ে ঢুকবো সেটা দিয়ে বেরোবো না, অন্য একটা দিয়ে বেরোবো, তাহলে এক জোড়া দরজা আমাকে নিতে হবে, তাই না? এবার সেই দরজা, এইটা দিয়ে ঢুকলাম ওটা দিয়ে বেরোলাম, বা ওটা দিয়ে ঢুকলাম এটা দিয়ে বেরোলাম। তো 6 মানে পরিষ্কার কথা, 6C2 ওয়েজে আমি দুটো দরজা নিতে পারি। এবার সেটা এ দিয়ে ঢুকে বি দিয়ে বেরোলাম, বি দিয়ে ঢুকে এ দিয়ে বেরোলাম, দুটো আলাদা কেস। তাহলে 6C2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, মানে বেসিক্যালি 6P2। 6C2 মানে হচ্ছে আমার কত, 15, 15 দুগুণে 30,
এমন বিন্যাসের সংখ্যা 30। হ্যাঁ, দিস ইজ রাইট, দিস ইজ ট্রু। বিবৃতি 1 অবশ্যই ট্রু। বিবৃতি 2 বলছে 15p15 ইকুয়াল টু 15p14, অফকোর্স দুটো ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 15, এটাও ট্রু। বিবৃতি 3 বলছে এনপিআর এর মান সর্বাধিক হবে যদি n ইকুয়াল টু আর বা n আর ইকুয়াল টু, না এটা ভুল কথা। এনপিআর এর মান সর্বাধিক হবে যদি আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু n/2 হয়। আর যদি n/2 এর খুব কাছাকাছি হয় তবে এটা ম্যাক্সিমাম হবে, এটা আমরা জানি অলরেডি। তো এটা ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। বিবৃতি 4, n স্বাভাবিক সংখ্যা হলে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু এইটা। মিলিয়ে দেখি, ফ্যাক্টোরিয়াল 2n মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এরকম করতে করতে n অব্দি যাবো, তারপর n+1 n+2, এরকম করতে করতে একদম 2n অব্দি চলে যাব। আর নিচে থাকবে আমার ফ্যাক্টোরিয়াল n, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এরকম করতে করতে n অব্দি। এখানে শুধু বিজোড় গুলো রেখেছে আর 2 টু দি পাওয়ার n। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। কেন বলছি, এ দেখো 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, এরকম করতে করতে n এর ডাবল হচ্ছে 2n। আমি এক কাজ করলাম, ওপর থেকে বিজোড় গুলোকে রেখে দিলাম, 1 3 5, এরকম করতে করতে 2n-1 অবধি যতগুলো বিজোড় হয় সেগুলোকে আমি হাত দিলাম না। হাত না দিয়ে আমি নিচের গুলোকে ক্যান্সেল করে দিলাম। 2/1 হয়ে গেল 2, 4/2 হয়ে গেল আরেকটা 2, কোথাও একটা 6 আসবে, 6কে 3 দিয়ে ভাগ করলে করলাম আরেকটা 2, তাহলে কতগুলো 2 পেলাম, n খানা 2, মানে 2 টু দি পাওয়ার n। নিচের সব কটাকে ওপরের যে এদের ডাবল গুলো তো ওপরে আছে, তো ডাবল গুলোকে এগুলোকে দিয়ে ক্যান্সেল করে দিলাম, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে 2 পেলাম, n খানা 2 পেলাম, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে বিবৃতি 4টাও ঠিক। তাহলে 1 ঠিক, 2 ঠিক, 3 ঠিক। 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। অপশন বি ইজ ট্রু। হয়ে গেল, উই আর ডান। আজকের অঙ্কের ক্লাস এখানেই শেষ। 1 ঘন্টা 10-15 মিনিট হয়তো আমরা টাইম নিয়েছি, কি একটু কম বেশি। তার মধ্যে আমরা প্রায় 25-26টা অঙ্ক করে ফেলেছি, কি একটু কম বেশি। এই ক্লাস থেকে আমরা কি শিখলাম, যে স্যার খুব তাড়াতাড়ি অঙ্ক করে, স্যার একদম বোঝায় না, হ্যাঁ স্যার তো আমাদের সময় দেয় না। না, অ্যাবসলিউটলি না। আমি ইচ্ছে করে তাড়াতাড়ি করলাম, ইচ্ছে করে তোমাদের চিন্তার স্পিডটা দেখালাম, চিন্তার ক্ল্যারিটি দেখালাম, যে পরীক্ষাতে কিন্তু টাইম চ্যালেঞ্জের মধ্যে এইভাবে ভাবতে হবে। একটা পরীক্ষায় বেশি সময় তো পাবে না। ভেবে দেখো, আমি 1 ঘন্টা 10 মিনিট টাইম নিয়েছি, 25টা অঙ্ক করেছি, তার মানে আমি প্রত্যেকটা অঙ্কে 3 মিনিট করে টাইম নিয়েছি, কম না? প্রত্যেকটা অঙ্কে 3 মিনিট করে টাইম। হ্যাঁ আমি বুঝিয়ে বুঝিয়ে বলেছি, কিন্তু বোঝানোর সঙ্গে সঙ্গে আমি করেও গেছি। আমি তো আমার চিন্তাটাকে তোমাদের বলেছি না, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কিভাবে ভাবছি এটা তোমাকে বোঝানো, এটাই অঙ্ক শেখানো। করে তো যে কেউ দেখাতে পারে। আমি তোমাকে সাঁতার শেখাবো, তীরে দাঁড়িয়ে তোমাকে বলছি ওইভাবে হাত ছোড়, ওইভাবে মাথা ডোবা, এইভাবে ভেসে ওঠ, এইভাবে নিঃশ্বাস নে, তাতে তো হবে না। তোমাকে নিয়ে আমার জলে নামতে হবে এবং জলের মধ্যে হাবুডুবু দুজনকে একসাথে খেতে হবে এবং তোমায় দেখাতে হবে যে কিভাবে আমি সার্ভাইভ করছি জলের মধ্যে। তো অঙ্ক শেখানো মানে তোমায় আমাকে দেখাতে হবে যে কিভাবে আমি একটা আননোন প্রবলেমকে দেখে চিন্তা করছি, এটাকে মাথার মধ্যে ওয়ার্কআউট করছি, আমার চিন্তা কোন দিকে যাচ্ছে, কেন ওই রাস্তাটা নিচ্ছি, ওই রাস্তা নেওয়ার কথা আমি কেন ভাবলাম। তো এই হচ্ছে অঙ্ক শেখানো। পারমুটেশন কম্বিনেশনের অঙ্কে আবার বলছি, থিঙ্কিং স্ট্র্যাটেজিটা, প্রপার লাইন অফ থিঙ্কিং হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আবারও বলবো, আমি এই প্রত্যেকটা জিনিস যা তোমাদের এইচএস লেভেলের বইতে আছে, তার বাইরেও আমি অনেক রকম কাউন্টিং স্ট্র্যাটেজি শেখাই। যেমন ইনক্লুশন এক্সক্লুশন, যেমন যেমন ধরো আমাদের রিকারশন, যেমন ধরো আমাদের সিমেট্রি, যেমন ধরো আমাদের স্টার্স অ্যান্ড বার্স কাউন্টিং, যেমন ধরো আমাদের পাস্কালস ট্রায়াঙ্গেল দিয়ে কাউন্টিং, যেমন ধরো আমাদের জেনারেটিং ফাংশন দিয়ে কাউন্টিং, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ যদি এইচএস লেভেলের বাইরেও অঙ্কের তোমার বাউন্ডারিটাকে বিস্তৃত করতে চাও, কেউ আইএসআই দিতে চাও, জেই দিতে চাও, অলিম্পিয়াডস দিতে চাও, তাহলে তাকে এগুলো আরো ভালো করে বুঝতে হবে। এবং কাউন্টিং তোমাকে অনেক দূর নিয়ে যাবে, তোমাকে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এআই এর দিকে নিয়ে যাবে। তো আজ ভালো করে শেখো, এটাই সময়, এটাই সময়। শেখো ভালো করে, করো অঙ্ক। আমি চাই তোমরা সবাই সফল হও। পরীক্ষায় 40-এ 40 তো খুব সহজ ব্যাপার, আমি চাই তোমরা জীবনে অনেক বড় হও। করো, মন দিয়ে অঙ্ক করো। আমি আরো অনেক ক্লাস নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো এই ক্লাস, আরো আমার থেকে কিরকম অঙ্ক তোমরা দেখতে চাও সেই নিয়ে কমেন্ট করো। যা মনে আসে তাই কমেন্টে লিখো, চেষ্টা করবো আমি তোমাদের সব কোয়ারি স্যাটিসফাই করা। ঠিক আছে, দেখা হবে আবার পরের ক্লাসে।